যাক। আচ্ছা, আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, যে পার্টটা, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে আমাদের প্রথমে আগে জানতে হবে হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট। দেখো, আমাদের সারাউন্ডিংসে যে কোনো ধরনের তোমার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসকে রান করানোর জন্য আমাদের ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা মাস্ট। এবারে একটা রিজিয়ানের মধ্যে সেটা থ্রু এ কন্ডাক্টর হতে পারে, থ্রু তোমার এনি নন কন্ডাক্টিং মেটেরিয়াল হতে পারে। নন কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না। এখানে অ্যাকচুয়ালি আমার যেটা বলার কথা সেটা হচ্ছে, তোমার ধরো তো তোমার কাছে মেটালিক কন্ডাক্টর আছে, নন মেটালিক কন্ডাক্টর আছে, এরকম ভেরিয়াস মিডিয়ামের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। কারেন্ট কেন ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে ডিউ টু দ্য ফ্লো অফ চার্জেস দুটো পয়েন্টের মধ্যে। চার্জ যদি ফ্লো না করে তাহলে পরে কিন্তু কারেন্ট ফ্লো করার কোনো অপশন অ্যারাইজ করে না বা কোনো কন্ডিশন অ্যারাইজ করে না। এবারে চার্জ তো এমনি এমনি ফ্লো করবে না। চার্জ ফ্লো করার জন্য আমাদের একটা কোনো কন্ডিশন দরকার। যেরকম আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কাছে দুটো অবজেক্ট দেওয়া হয়েছে। একটা অবজেক্টের টেম্পারেচার 70 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা অবজেক্টের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি যদি এই দুটো অবজেক্টকে একটা আরেকটার সাথে কন্ট্যাক্টে রাখো, তাহলে কি দেখবে? যে অবজেক্টের টেম্পারেচার 70 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই অবজেক্ট থেকে যে অবজেক্টের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই অবজেক্টে হিটটা ফ্লো করছে। তাহলে হিট ফ্লো ডিপেন্ড করে টেম্পারেচার ডিফারেন্সের উপর। হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে হিটটা ফ্লো করে। কারেন্টের কেসেও যখন আমরা দেখব ফ্লো অফ চার্জ, তখন আমার এরকম একটা কিছু ডিফারেন্স থাকতে হবে যেটা এই চার্জকে ফ্লো করাবে। সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার নাম হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমাকে মনে রাখতে হবে, যখনই কোনো কারেন্ট কোনো একটা সার্কিট বলো, কন্ডাক্টর বলো, সে কন্ডাক্টর মেটালিক হোক নন মেটালিক হোক, যেরকম ধরনের কন্ডাক্টিং পাথের মধ্যে দিয়ে বা একটা স্পেসের মধ্যে দিয়ে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন চার্জ ফ্লো করছে, তার মানে হচ্ছে ওই দুটো পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। চার্জ কিভাবে ফ্লো করবে? হিট যেরকম ফ্লো করে ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, চার্জও ফ্লো করবে, মানে ইলেকট্রিক কারেন্টও ফ্লো করবে ফ্রম হায়ার পোটেনশিয়াল টু দ্য লোয়ার পোটেনশিয়াল। এই পোটেনশিয়াল ডিফারেন্স যখন হবে, তখন আমাকে দেখতে হবে যে নেট ফ্লো অফ চার্জ কতটা হচ্ছে ডিউ টু দ্যাট পোটেনশিয়াল ডিফারেন্স। যেই মোমেন্টেই তুমি দেখতে পাবে কোনো একটা রিজিয়ানে একটা নেট ফ্লো অফ চার্জ এক্সিস্ট করছে, তার মানেই সেখানে একটা ইলেকট্রিক কারেন্ট এক্সিস্ট করছে। তাহলে পরে আমার যে একটা কোনো মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্টটা যখন ফ্লো করবে, তখন কত ম্যাগনিচিউডের কারেন্ট ফ্লো করবে, এটা ডিপেন্ড করবে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ডস অফ দ্যাট মেটেরিয়াল, বা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য মেটেরিয়াল, এবং সেই মেটেরিয়ালের প্রপার্টির উপর, যে প্রপার্টিগুলো আমরা একটু বাদে ডিসকাস করব। তাহলে পরে আমি কি বলবো? যে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট যেটা ফ্লো করছে সেটা ডিপেন্ড করছে, প্রথম কথা, পোটেনশিয়াল ডিফারেন্সের উপর, আর যে পাথে ফ্লো করছে সেখানে যে মেটেরিয়ালটা এক্সিস্ট করছে সেই মেটেরিয়ালের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টির উপর। এবারে আমাদের কাজ হচ্ছে কারেন্টের ডেফিনেশন বের করা। তাহলে কারেন্টের যখন আমি ডেফিনেশন বের করব, তাহলে আমাকে প্রথমে একটা ফিগার কনসিডার করতে হবে। এই ছবিটা দেখো। এটা ধরো একটা কন্ডাক্টর, তার একটা পোর্শনকে ফিগারের মধ্যে দেখানো হয়েছে। এই কন্ডাক্টরের মধ্যে আমরা দেখো একটা সারফেসকে, এখানে সারফেস মানে ক্রস সেকশনাল একটা এরিয়াকে আমি কনসিডার করছি। চার্জটা এখানে প্লাস না মাইনাস কোনো কিছু মেনশন করা নেই, আমি একটু বাদে বলছি এটা কি হবে। চার্জ তখন ফ্লো করছে, দেখো চার্জটা হরাইজেন্টালি ফ্লো করছে। আর যে সারফেস বা ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি কনসিডার করেছি, সেটা
চার্জের ফ্লোর সাথে পারপেন্ডিকুলার। তাহলে পরে আমি বলতে পারি কি, যে চার্জেস আর মুভিং পারপেন্ডিকুলার টু এ সারফেস এরিয়া, যেখানে সারফেস এরিয়াকে ধরো ক্যাপিটাল এ কনসিডার করা হলো। তাহলে পরে এই সারফেসের মধ্যে দিয়ে কারেন্টকে যদি আমাকে ডিফাইন করতে হয়, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে কি রেটে চার্জ এই সারফেসের মধ্যে দিয়ে ফ্লো করছে। তার মানে আমাকে বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে দ্য রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু দিস সারফেস। রেট অফ ফ্লো, রেট অফ ফ্লো মানে হচ্ছে পার ইউনিট টাইমে কতটা অ্যামাউন্ট অফ চার্জ এই সারফেসটার মধ্যে দিয়ে পাস করছে। তাহলে সেটাকে আমরা কি করে ক্যালকুলেট করব? কনসিডার করো এই সারফেসের মধ্যে দিয়ে ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করেছে কতটা টাইমে? ডেল্টা টি টাইমে। তাহলে আমাকে বলছে কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অ্যাট হুইচ চার্জ ফ্লোস থ্রু দিস সারফেস। তাহলে ডেল্টা টি টাইমে যদি ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করে, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে ইউনিট টাইমে কতটা অ্যামাউন্ট অফ চার্জ এই সারফেসের মধ্যে দিয়ে ফ্লো করছে। তার মানে এই যে অ্যামাউন্ট অফ চার্জ ডেল্টা কিউ, তাকে আমাকে ডেল্টা টি দিয়ে ডিভাইড করতে হবে, কারণ আমরা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করব। ডেল্টা টি টাইমে ডেল্টা কিউ চার্জ ফ্লো হচ্ছে, তাহলে ইউনিট টাইমে কতটা চার্জ ফ্লো হবে। তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা টিটাকে আমরা বলি হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। অ্যাভারেজ কারেন্ট তার মানে এই সারফেসের মধ্যে দিয়ে পার ইউনিট টাইমে কতটা অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করলো। তাহলে ইকুয়েশনটা হবে চার্জ ডিভাইডেড বাই টাইম। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা অ্যাভারেজ বললাম, তার মানে আমরা কনসিডার করছি চার্জটা একটা স্টেডি রেটে ফ্লো করছে। এরকম নাও হতে পারে। ধরো তোমাকে এমন একটা কেস দেওয়া হলো যেখানে চার্জের এই ফ্লোয়ের রেটটা টাইমের সাথে সাথে ভ্যারি করছে। ধরো আমি এই মোমেন্টে দেখছি 1 সেকেন্ডে, সাপোজ, আরে জাস্ট মানে ফর এক্সাম্পল 4 কুলম চার্জ ফ্লো করছে। খানিকক্ষণ বাদে আমি অবজার্ভ করলাম যে সেম 1 সেকেন্ডে 2 কুলম চার্জ ফ্লো করছে। তারপর আবার ধরো কোনো একটা টাইমে গিয়ে দেখলাম 1 সেকেন্ডে 8 কুলম অফ চার্জ ফ্লো করছে। তাহলে রেট অফ ফ্লো অফ চার্জটা দেখো ভ্যারি করছে টাইমের সাথে। তাহলে রেট অফ ফ্লো অফ চার্জ যদি টাইমের সাথে ভ্যারি করে, তাহলে কারেন্টটাও টাইমের সাথে ভ্যারি করবে। যদি কারেন্ট টাইমের সাথে ভ্যারি করে, চেঞ্জ করে, তখন কিন্তু আমরা আর অ্যাভারেজ কারেন্ট কথাটা বলতে পারবো না। তখন আমাকে কনসিডার করতে হবে প্রত্যেকটা ইনস্ট্যান্ট বা প্রত্যেকটা মোমেন্টে কারেন্টের ভ্যালু কত। এরকম কন্ডিশন আমরা পেতে পারি যেখানে প্রত্যেকটা ইনস্ট্যান্ট বা প্রত্যেকটা মোমেন্টে কারেন্ট চেঞ্জ হতে থাকছে। সেই ধরনের কারেন্টকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, বা যেটাকে বাংলায় বলা হয় তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। যেটা একটা ইনস্ট্যান্ট বা একটা মোমেন্টের জন্য ট্রু, পরের মোমেন্টে বা পরের ইনস্ট্যান্টে গেলে সেই ভ্যালুটা চেঞ্জ করে যাবে। তাহলে পরে আমি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কখন পাবো? যদি আমি দেখি যে রেট অফ ফ্লো অফ চার্জটা টাইমের সাথে ভ্যারি করছে, তখন আমরা সেই কারেন্টের নাম বলবো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। এবার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টকে আমি কিভাবে ডিফাইন করব? তোমরা ম্যাথামেটিক্সে লিমিট শিখেছো, ক্যালকুলাস পার্টে তোমাদের বোধহয় ফার্স্ট সেমিস্টারে লিমিট ছিল, তাই তো? হ্যাঁ স্যার। আমরা এখানে লিমিট অ্যাপ্লাই করব। এই যে আমরা অ্যাভারেজ কারেন্ট যেটা করলাম ডেল্টা কিউ বাই ডেল্টা টি, সেখানে ডেল্টা টি এই টাইম ইন্টারভেলটা ছিল লার্জ, যেটাকে তুমি একটা স্টপ ওয়াচ দিয়ে মাপতে পারো। কিন্তু যেই মোমেন্টে আমাকে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কনসিডার করতে হবে, আমাকে মনে রাখতে হবে যে কারেন্টের জন্য যে অ্যাভেলেবেল টাইম, সেই টাইমটা হচ্ছে ইনফাইনাইটেসিমালি স্মল, মানে অসীম ক্ষুদ্র। ইনফাইনাইটেসিমালি স্মল মানে হচ্ছে যেখানে টাইমকে তুমি কোনো স্টপ ওয়াচ দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবে না, মাপতে পারবে না। তাহলে সেটাকে আমি কি করে বোঝাবো যে কারেন্ট তোমার টাইম ইন্টারভেলটা ইনফাইনাইটেসিমালি স্মল বা অসীম ক্ষুদ্র? মানে যেখানে টাইমটা অ্যাকচুয়ালি
তুমি প্রত্যেকটা ইনস্ট্যান্ট হিসাবে ট্রিট করছো, তখন আমরা ওই লিমিট কন্ডিশনটার হেল্প নেব। কিরকম? তখন আমরা দেখো ডেল্টা কিউ বাই ডেল্টা টির আগে একটা লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো পুট করলাম। যেই মোমেন্টে তুমি এই লিমিটেশনটাকে ইম্পোজ করলে, তার মানে তুমি এটা বলে দিচ্ছ যে আমাদের এই টাইম ইন্টারভেল ডেল্টা টি এটা ইনফাইনাইটেসিমালি স্মল, মানে অসীম ক্ষুদ্র। তার মানে আমরা প্রত্যেকটা ইনস্ট্যান্ট বা প্রত্যেকটা মোমেন্টে রেট অফ ফ্লো অফ চার্জ ক্যালকুলেট করছি। এবার লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা কিউ বাই ডেল্টা টি, এটা জানো আমরা, তো তোমার ডিফারেন্সিয়াল অপারেটর ডি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে দেখো কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হয়ে গেল ডি কিউ বাই ডিটি। তাহলে যখন ইকুয়েশনের মধ্যে ডি কিউ বাই ডিটি দেখতে পাবে, মনে রাখবে ওই কারেন্টটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, মানে প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ করছে। আর যখন শুধু ডেল্টা কিউ বাই ডেল্টা টি দেখতে পাবে, তার মানে মনে রাখতে হবে ওই টাইমের জন্য কারেন্টের ভ্যালু কনস্ট্যান্ট থাকছে, চেঞ্জ করছে না। তাহলে আমরা যা ক্যালকুলেট করলাম এবং যা পড়লাম কারেন্ট নিয়ে, তাহলে আমাকে যদি এবার কারেন্টের কমপ্লিট ডেফিনেশন চাওয়া হয়, তাহলে আমি কি বলবো? কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন আমি কারেন্টকে ক্যালকুলেট করব, মেজার করব, তখন আমি কি মেজার করব? ওই কন্ডাক্টরের ভিতরে কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে ইউনিট টাইমে কতটা নেট চার্জ ফ্লো করছে। তাহলে ডেফিনেশনটা কি হবে? ইলেকট্রিক কারেন্ট থ্রু এনি কন্ডাক্টর ইজ মেজার্ড বাই দ্য নেট চার্জ। এখানে নেট চার্জ কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যদি দেখা যায় ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কিছুটা চার্জ ধরো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে কোনো একটা এরিয়ার মধ্যে, আবার কিছুটা চার্জ ধরো ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, তাহলে পরে আমাকে এই দুটো অপোজিট ফ্লো থেকে ক্যালকুলেট করতে হবে নেট কতটা চার্জ একটা পার্টিকুলার ডাইরেকশনে ফ্লো করছে। এই কারণের জন্য কারেন্টের ডেফিনেশনে কিন্তু নেট চার্জ কথাটা কিন্তু মাস্ট, এটা লিখতেই হবে। তাহলে নেট চার্জ ফ্লোয়িং অ্যাক্রস এ সার্টেন এরিয়া অফ দ্য কন্ডাক্টর ইন ইউনিট টাইম। কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কোনো একটা এরিয়া, তার ভিতরে ইউনিট টাইম বা একক সময়ে কতটা নেট চার্জ ফ্লো করেছে। চার্জ স্কেলার কোয়ান্টিটি, টাইম স্কেলার কোয়ান্টিটি, তার মানে ইলেকট্রিক কারেন্ট সেটাও হচ্ছে আমার একটা স্কেলার কোয়ান্টিটি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার ওই যে ফিগারটা আমি কনসিডার করেছিলাম, সেই ফিগারটাকে আমি নিয়ে এলাম। এখানে দেখো চার্জ প্লাস মাইনাস কোনো কিছু মেনশন করা নেই। কেন নেই? কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে চার্জ পার্টিকেল যখন ফ্লো করে, সেই চার্জ পার্টিকেলটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তাহলে আমি কারেন্টকে যখন ডিফাইন করব, তখন আমি কারেন্টের ডাইরেকশনে কোন ধরনের চার্জ ফ্লো করছে এটা কনসিডার করব। আমরা কনভেনশনাল মেথডটাকে মাথায় রাখব। কনভেনশনালি কি বলা হচ্ছে? কারেন্টের ডাইরেকশন তুমি সেটাকেই চুজ করো যে ডাইরেকশনে পজিটিভ চার্জ ফ্লো করবে, যদি তাকে তুমি ফ্রি করতে পারো। আমি কি বললাম? কনভেনশনালি আমরা কারেন্টের ডাইরেকশনটাকে সেটাকেই কনসিডার করব যে ডাইরেকশনে যদি আমি পজিটিভ চার্জকে ফ্রি করতে পারি, যে ডাইরেকশনে পজিটিভ এই ফ্রি চার্জ যাবে, সেই ডাইরেকশনটাই হবে আমার দ্য কনভেনশনাল ডাইরেকশন অফ কারেন্ট। এবার কথা হচ্ছে কেন কনভেনশন বললাম? তার কারণ এই যে আমাদের বাড়িতে বিভিন্ন ইলেকট্রিক্যাল ওয়্যারিং আছে যেখানে তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, সেগুলো কি? সেটা তোমার মেটাল দিয়ে তৈরি। যখন তুমি মেটাল কনসিডার করবে, ধরো কপার, অ্যালুমিনিয়াম এটসেট্রা, তখন মনে রাখতে হবে মেটালের মধ্যে পজিটিভ চার্জ কোথায় আছে? পজিটিভ চার্জ তো আছে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে পজিটিভ চার্জটা তো স্ট্যাটিক, মুভ করতে পারবে না। তাহলে পরে আমি যে বললাম কনভেনশনালি এই ডাইরেকশনটাকে এটা কনসিডার করতে হবে। তখন কি বলা হলো, যদি তুমি মেটাল কনসিডার করো,
যেহেতু পজিটিভ চার্জটা স্ট্যাটিক, তাহলে কোন চার্জ মুভ করতে পারে? ইলেকট্রনস। কেন? কারণ পজিটিভলি চার্জ নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রন বিভিন্ন অরবিটে রোটেট করে। কোনো একটা অ্যাটমের যেটা সব থেকে বাইরের অরবিট, আউটার মোস্ট অরবিট, সেই অরবিটে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে ফ্রি ইলেকট্রনস। এই ফ্রি, সরি ভুল বললাম, তোমার আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রনস গুলো থাকে তারা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। এই আউটার মোস্ট অরবিটের ইলেকট্রন গুলোর উপর নিউক্লিয়াস সব থেকে কম ফোর্স দেয়। তার জন্য যদি তুমি বাইরে থেকে এই ইলেকট্রনগুলোর মধ্যে এনার্জি দিতে পারো, তাহলে পরে ওই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ওভারকাম করে অরবিট থেকে বাইরে বেরিয়ে আসে, এবং তখন ভ্যালেন্স ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনে কনভার্টেড হয়। মেটালের মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে এইরকম ফ্রি ইলেকট্রনস প্রচুর পরিমাণে থাকে। তাহলে যখন একটা মেটালিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমরা কারেন্টের ফ্লোকে কনসিডার করব, সেখানে আমাকে মনে রাখতে হবে পজিটিভ চার্জ স্ট্যাটিক বলে তারা মুভ করবে না। তাহলে পরে কন্ডাক্টিং এলিমেন্ট যখন মেটাল, তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো কি হবে? ওই যে নেগেটিভলি চার্জ ফ্রি ইলেকট্রনস আছে, তারা ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে হেল্প করবে। তার মানে আমি কি মনে রাখবো? when we are considering the cases of metals, পজিটিভ চার্জ ইজ স্ট্যাটিক, যেটা মুভ করতে পারে না। তাহলে নেগেটিভলি চার্জ ফ্রি ইলেকট্রনস আর দেয়ার ইন এ হিউজ অ্যামাউন্ট উইদিন দ্য মেটালস। তারাই তোমাকে হেল্প করবে টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি থ্রু দ্যাট মেটালিক কন্ডাক্টর। এই অবধি ক্লিয়ার হলো কিনা আগে বলো। হ্যাঁ স্যার। তাহলে যদি মেটালের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট কেন ফ্লো করে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তোমার আনসার কি হবে? যে মেটালের মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রন মুভ করার জন্য ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে। এইবার ভালো করে জিনিসটা মনে রাখো, ইলেকট্রনের চার্জ কি? মাইনাস। আর আমি কনভেনশনালি সেকেন্ড স্টেটমেন্টে কি বলা রয়েছে? কনভেনশনালি তোমাকে কনসিডার করতে হবে যে ডাইরেকশনে ফ্রি পজিটিভ চার্জ মুভ করে সেটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন। তাহলে পজিটিভ চার্জ যেদিকে মুভ করবে, নেগেটিভ চার্জ নিশ্চয়ই সেই দিকে মুভ করতে পারে না। নেগেটিভ চার্জ তার ঠিক উল্টো দিকে মুভ করবে। তার মানে আমাকে যদি নর্মাল কন্ডাক্টর, মানে যেগুলো মেটালিক কন্ডাক্টর, কপার, অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে তৈরি, তাদের মধ্যে দিয়ে যদি আমাকে কারেন্টের ডাইরেকশনকে কনসিডার করতে হয়, তাহলে আমি কি করব? আমি চেক করব ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কোন ডাইরেকশনে ফ্রি ইলেকট্রনস ফ্লো করছে। যেদিকে ইলেকট্রন ফ্লো করবে তার উল্টো দিকে কনভেনশনাল কারেন্টটা যাবে। তার মানে কি? দ্য ডাইরেকশন অফ কনভেনশনাল কারেন্ট ইনসাইড অ্যান অর্ডিনারি কন্ডাক্টর উইল অলওয়েজ বি অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ ইলেকট্রন। এখানে ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রন। তার মানে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন বাঁ দিক থেকে ডান দিকে যায়, তাহলে কনভেনশনাল কারেন্ট যাবে ডান দিক থেকে বাঁ দিকে। যদি ইলেকট্রন ডান দিক থেকে বাঁ দিকে যায়, তাহলে কনভেনশনাল কারেন্ট যাবে বাঁ দিক থেকে ডান দিকে। কেন? তার কারণ আমি যদি এই ফিগারটা দেখি তাহলে পরে জিনিসটা বুঝতে পারবো। এ দেখো, এটা একটা কন্ডাক্টর। কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে আমাকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করতে হবে। ধরো তুমি কন্ডাক্টরের সাথে একটা ব্যাটারিকে কানেক্ট করেছো। ব্যাটারির একটা এন্ড প্লাস একটা এন্ড মাইনাস, তার মানে কন্ডাক্টরের একটা এন্ড প্লাস একটা এন্ড মাইনাস। তাহলে আমি, ফিগার আমাকে বলছে কন্ডাক্টরের ডান দিকের এন্ডটা প্লাস, বাঁ দিকের এন্ডটা মাইনাস। প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করে ফ্রি ইলেকট্রনস গুলো নেগেটিভলি চার্জ। তাহলে ফ্রি ইলেকট্রনস গুলোকে প্লাস এন্ড মানে পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি অ্যাট্রাক্ট করবে, আর নেগেটিভ নেগেটিভকে রিপেল করে, বিকর্ষণ করে। তাহলে নেগেটিভ টার্মিনাল রিপেল করবে। তাহলে পজিটিভ টার্মিনালটা কোন দিকে? কন্ডাক্টরের ডান দিকে।
তাহলে ইলেকট্রন দেখো আমাদের এই ছবি অনুযায়ী ফ্রি ইলেকট্রন মেটালের মধ্যে দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। কি বলা আছে? কনভেনশনাল কারেন্ট মেটালিক কন্ডাক্টরের মধ্যে কোন দিকে হবে? যেদিকে ইলেকট্রন মুভ করবে তার অপোজিটে। তাহলে দেখো কনভেনশনাল কারেন্টের অ্যারোটা কোন দিকে দেওয়া রয়েছে? প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে কনভেনশনাল কারেন্ট বলছে যদি আমি মেটালিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে পজিটিভ চার্জকে ফ্রিলি মুভ করাতে পারতাম, তাহলে পজিটিভ চার্জটা প্লাস এন্ড থেকে মাইনাস এন্ডের দিকে যেত। কিন্তু যেহেতু পজিটিভ চার্জ ফ্রি নয়, স্ট্যাটিক, সেই কারণের জন্য ফ্রি ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আমাকে কনভেনশনাল কারেন্টটাকে কনসিডার করতে হবে। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো তোমরা। হ্যাঁ স্যার। এটা কিন্তু মেটালিক কন্ডাক্টরের জন্য, যেটা আমাদের বাড়িতে বিভিন্ন ওয়্যারের কেসে আমাদের এই জিনিসটা হয়। এবারে তাহলে আমাদের কারেন্টের ফ্লোটা হলে, এবার এবার তুমি আমাকে যদি জিজ্ঞাসা করো কেন স্যার ইলেকট্রনগুলো এরকম ভাবে ফ্লো করছে, এর একটা মেকানিজম আছে যেটাকে বলা হয় ড্রিফট মোশন অফ ইলেকট্রনস। কিন্তু যেহেতু সেটা আমাদের এই মোমেন্টে সিলেবাসের বাইরে, টাইম নেই আমাদের কাছে, সেই জন্য আমরা এটা এখন স্কিপ করছি। পরে আমার সিলেবাস শেষ হয়ে গেলে তোমাদের কোনো একটা সময় বলে দেবো কিভাবে এই ইলেকট্রনগুলো এরকম ভাবে ফ্লো করে। ইলেকট্রনগুলো নিজে থেকে কখনো ফ্লো করতে পারে না, এদেরকে তুমি বাধ্য করো ফ্লো করাতে। সেটা আমরা পরে না হয় দেখবো, আগে আমরা সিলেবাস শেষ করে নিই, তারপর আমরা দেখব। এইবার আমাকে কারেন্টের ক্লাসিফিকেশন করতে হবে। তোমরা এসি ডিসি নাম শুনেছো, এসি তোমরা অলরেডি পড়ছো বা হয়তো পড়া হয়ে হ্যাঁ গিয়েছে, হ্যাঁ এফ হ্যাঁ ট্রিপলিতে পড়েছো। ডিসি মানে হ্যাঁ, কি? এসি কারেন্ট আর ডিসি কারেন্ট বলছি। হ্যাঁ, ডিসি কারেন্ট আমি কাদের বলবো? ডাইরেক্ট কারেন্ট। তার মানে আমি যদি দেখি কারেন্টের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন টাইমের সাথে চেঞ্জ করছে না, তাহলেই সেটাকে আমি বলবো হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। এটা তুমি কিভাবে পাবে? ধরো তোমাকে একটা রেজিস্টার দেওয়া হয়েছে, তুমি সেই রেজিস্টারটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করলে, তাহলে ওই রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা হচ্ছে আমার একটা ডিসি কারেন্টের এক্সাম্পল। মনে রাখবে ডিসি কারেন্টের মধ্যে, ডিসি কারেন্ট মানে আমরা এটা কনসিডার করে নিচ্ছি কারেন্টের ভ্যালুটা চেঞ্জ করছে না, স্টেডি কারেন্ট। তাহলে এই স্টেডি কারেন্টে সব সময়তে কোনো একটা সার্কিট বা কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটাই পার্টিকুলার ডাইরেকশনে চার্জটা ফ্লো করবে, তার মানে কারেন্টটা ফ্লো করবে। এবারে আমাকে যদি বলো তাহলে স্যার ডিসি কারেন্টের প্রধান বৈশিষ্ট্য কি, এক হচ্ছে ডিসি কারেন্ট খুব স্টেবল, এবং দ্বিতীয় কথা হচ্ছে ডিসি কারেন্টের ডাইরেকশন কখনো চেঞ্জ করে না, যে ফ্লোটাকে আমরা বলি হচ্ছে ইউনিডাইরেকশনাল ফ্লো। এই জন্য তোমার ব্যাটারি, ইলেকট্রনিক ডিভাইস, কিছু কিছু ইলেকট্রিক্যাল সিস্টেম, এই সব জায়গাতে আমাদের যেখানে স্টেডি এবং কনস্ট্যান্ট ফ্লো অফ কারেন্ট দরকার, সেখানে আমরা সবসময় ডিসি কারেন্টকে ইউজ করি। এবার যদি আমি দেখতে পাই ম্যাগনিটিউড এবং ডাইরেকশন অফ কারেন্ট পিরিয়ডিক্যালি, আমরা অলরেডি সিম্পল হারমোনিক মোশন ওয়েভ পড়েছি, যেখানে আমরা দেখেছি একটা পিরিয়ডের ফর্মে যখন ওয়েভ যায়, প্রথমে পজিটিভ সাইকেল, তারপর নেগেটিভ সাইকেল, আবার পজিটিভ সাইকেল, আবার নেগেটিভ সাইকেল। তোমরা যখন এফ ট্রিপলিতে অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশন দেখেছো, সেখানে আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি বা আই ইজ ইকুয়াল টু আই জিরো কস ওমেগা টি, এরকম ধরনের ইকুয়েশন পেয়েছো। সাইনের ফাংশন বা কোসাইনের ফাংশন মানে সেই কারেন্টকে আমরা বলি হচ্ছে সাইনুসয়েডাল কারেন্ট। তার মানে কারেন্টটার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন পিরিয়ডিক্যালি এবং কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে উইথ টাইম। এই কারেন্টটাকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। ডিসি কারেন্টে আমরা কি দেখলাম? চার্জ একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা পার্টিকুলার ডাইরেকশনে স্টেডি ভ্যালুতে ফ্লো করছে। অল্টারনেটিং কারেন্টে কিন্তু আমরা দেখব ইলেকট্রিক চার্জের ফ্লো পিরিয়ডিক্যালি ডাইরেকশনকে রিভার্স করছে। তার মানে একবার পজিটিভ সাইকেল পাবে, একবার নেগেটিভ সাইকেল পাবে, আবার পজিটিভ পাবে, আবার নেগেটিভ পাবে। তোমরা এসি কারেন্টে আরএমএস ভ্যালু পেয়েছো, তাই তো, যখন এফ ট্রিপলিতে পড়েছো?
আরএমএস ভ্যালু অফ এসি কারেন্ট, এটা পেয়েছো তো? কি স্যার, আরেকবার বলুন। বলছি এসি কারেন্ট পড়ার সময় বা ইএমএফ পড়ার সময়তে তোমার আরএমএস ভ্যালু বলে একটা ভ্যালু পেয়েছো, রুট মিন স্কোয়ার ভ্যালু। না, ওরকম করায়নি তো। আইআরএমএস ইকুয়ালস টু I0/√2, ইআরএমএস ইকুয়ালস টু E0/√2 করনি? না। হ্যাঁ, হ্যাঁ স্যার, করায়নি। যা শুধু ওই ডেফিনেশন গুলো হয়েছিল ইএমএফ এর। তোমাদের কি এসি কারেন্টটা আমাদের পড়ানো, এফট্রিপলি তেমন ভাবে ক্লাসই হয়নি। এসি কারেন্ট কি পড়ানো হয়ে গেছে, মানে চ্যাপ্টার কমপ্লিট? না। তাহলে হয়তো পড়ানো হবে, তাহলে এখনো চ্যাপ্টার হ্যাঁ পড়ানো হয়। স্যার, এফট্রিপলি তেমন ক্লাসই আমাদের হয়নি, তো ওই জন্য জানি না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে সেক্ষেত্রে দেখো হবে নিশ্চয়ই, তোমার ইয়ে হবে, কন্ডাক্টেড হবে। তাহলে আমার মনে হয় তোমাদের ওই চ্যাপ্টারটা পুরো পড়াননি স্যার বা ম্যাডাম যিনি পড়াচ্ছেন। পড়ালে পরে দেখবে, কেন তোমার এসি কারেন্টের মধ্যে আরএমএস ভ্যালুটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি কেন কথাটা বললাম, এই যে বলেছে যে ফ্লো অফ ইলেকট্রিক চার্জ পিরিয়ডিক্যালি ডাইরেকশনকে রিভার্স করে, সেই জন্য তুমি যদি একটা টাইমের মধ্যে অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু ক্যালকুলেট করো, তুমি কারেন্টের ভ্যালু 0 পাবে। এই যে মোবাইল যখন চার্জ করো, মোবাইলের ভিতরে একটা ব্যাটারি আছে, তুমি কিন্তু আমাদের এই লাইনে যে অল্টারনেটিং কারেন্ট আছে, এই এসি কারেন্ট দিয়ে কিন্তু তুমি ব্যাটারিকে চার্জ করতে পারবে না। কারণ একবার পজিটিভ চার্জ আসবে, তার পরের হাফ সাইকেলে নেগেটিভ চার্জ আসবে, আবার তার পরের হাফ সাইকেলে পজিটিভ আসবে, আবার হাফ সাইকেলে নেগেটিভ আসবে। তার মানে তুমি যদি ডাইরেক্ট এসি দিয়ে চার্জ করতে যাও তোমার ব্যাটারিকে, যতটা অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ হাফ সাইকেলে আসবে, ততটা অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ তার পরের হাফ সাইকেলে এসে আগেরটাকে নালিফাই করে দেবে, তোমার ব্যাটারি চার্জ হবে না। ওই জন্য দেখবে মোবাইলের সঙ্গে চার্জার দেয়, চার্জারের যেটা প্লাগ পয়েন্ট, সেখানটা দেখবে যখন তুমি চার্জ করো হাত দিয়ে টাচ করে দেখবে জায়গাটা খুব গরম হয়ে থাকে। ওর ভিতরে একটা সার্কিট আছে, রেকটিফায়ার আছে, যে রেকটিফায়ার দিয়ে এসিটা ডিসিতে কনভার্টেড হয়ে যায়। ডিসি ছাড়া তুমি ব্যাটারিকে চার্জ করতে পারবে না, কারণ তোমাকে একটা পার্টিকুলার ডাইরেকশনেই চার্জকে ফ্লো করতে হবে। তাহলে ডিসিতে যেটা হয় এসিতে কিন্তু সেটা হয় না। এসিতে ইলেকট্রিক চার্জের ফ্লোটা পিরিয়ডিক্যালি ডাইরেকশনকে রিভার্স করবে, একবার প্লাস থেকে মাইনাস, একবার মাইনাস থেকে প্লাস, তার মানে এই পোলারিটিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে। সেই কারণের জন্য যখন তুমি এসিকে ডায়াগ্রাম দিয়ে শো করবে, আমরা ঠিক যেরকম ভাবে ওয়েভের ডায়াগ্রাম এঁকেছিলাম, ঠিক ওই রকম ভাবে আমরা ডায়াগ্রাম দিয়ে এসিকে আঁকি। এটাকে আমরা বলি হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম। ঠিক যেরকম ওয়েভে এঁকেছো, একদম এক্স্যাক্টলি কারেন্ট বা ইএমএফ এর অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ইএমএফ এর ফিগারটাও, রিপ্রেজেন্টেশনটাও এক্স্যাক্টলি সেরকম হয়। এবার এসি কে আমরা কিভাবে পাবো? পাওয়ার ডিস্ট্রিবিউশন, আমাদের যেটা তোমাদের সাবস্টেশন বা মেন পাওয়ার স্টেশন, সেখান থেকে যে কারেন্টটা আমাদের ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে আসে এবং আমাদের বাড়িতে যে ডিস্ট্রিবিউটেড হয়, সেটাই হচ্ছে আমাদের এই তোমার কি বলে অল্টারনেটিং কারেন্টের এক্সাম্পল। পাওয়ার প্ল্যান্টে এসিটা জেনারেট হচ্ছে, সেটা লং ডিস্টেন্সে ট্রান্সমিটেড হচ্ছে, তারপর ট্রান্সফরমার দিয়ে এর ভোল্টেজকে ডাউন করিয়ে আমাদের বাড়িতে এসে পৌঁছাচ্ছে। কারণ দুটো লাইন আছে, একটা ডোমেস্টিক লাইন, একটা ইন্ডাস্ট্রিয়াল লাইন। আমাদের ডোমেস্টিক লাইনে 220 ভোল্টে কাজ হয় সবকিছু, সেখানে ডাউন করা হয়, স্টেপ ডাউন করা হয়। তোমরা ট্রান্সফরমার বলে একটা ডিভাইসও তোমরা পড়বে, এফট্রিপলিতে আছে, আমাদের ফিজিক্সের মধ্যেও আছে। তো ট্রান্সফরমারে আমরা ভোল্টেজকে আপ করাতে পারি, ডাউন করাতে পারি। তাহলে আমি এসিকে কেন প্রেফার করলাম? এসি প্রেফার করা হলো, আমরা এসিকে এরকম স্টেপ আপ স্টেপ ডাউন করাতে পারি, যেটা ডিসিতে হয় না। তাহলে এসির যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তুমি ডিফারেন্ট ভোল্টেজ লেভেলে ট্রান্সফরমার ইউজ করে করে লং ডিস্টেন্স একে একে ট্রান্সমিট করাতে পারো। এটা একটা এসির বড় অ্যাডভান্টেজ। ডিসিতে তুমি এরকম কোনো স্টেপ আপ বা স্টেপ ডাউন করাতে পারবে না, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু।
আর আরেকটা কথা হচ্ছে, যদি আমরা মানে খুব এফিশিয়েন্টলি ইলেকট্রিক্যাল পাওয়ারকে ডিস্ট্রিবিউট করতে চাই, যেখানে আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভোল্টেজ দরকার, সেখানে এসি হচ্ছে আমাদের কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশন। এই জন্য আমরা আগে আমাদের ডিসি কারেন্ট ছিল, পরে আমরা এসিতে শিফট হয়ে গেছি এই কারণের জন্য। তাহলে এসি আর ডিসির ব্যাপারটা ক্লিয়ার হলো কোয়ালিটেটিভলি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার চট করে আমরা তোমার ইলেকট্রিক কারেন্টের। স্যার, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ওই যে ইলেকট্রিক যে ট্রেন গুলো চলে, ওটাতে কি সোর্স থাকে, এসি না ডিসি? এসি, ওই যে এসি লাইনের। থাকে। হ্যাঁ একদম। এবং ওখানে প্রচন্ড হাই ভোল্টেজ কারেন্ট থাকে। আচ্ছা। ওই ওই তো তোমার ওই ওভারহেড যে তোমার যেগুলো নর্মাল লোকাল ট্রেন, তার যে ওভারহেড লাইন, সেখানে মোটামুটি ধরে রাখো 800 অ্যাম্পিয়ার অ্যান্ড অ্যাভাব কারেন্ট থাকে। আর মেট্রোতে থাকে থার্ড লাইনে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট। ও ভয়ঙ্কর কারেন্ট। আমাদের বাড়িতে নর্মাল বোর্ডে 5 অ্যাম্পিয়ার কারেন্ট থাকে, কোনো কারণের জন্য আমাদের হাত যদি ওই জায়গাতে লেগে যায় অ্যাক্সিডেন্টালি, তাহলেই দেখবে পুরো আঙুল ঝনঝন করে ওঠে। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্টেই আমাদের এই অবস্থা। তাহলে এবার ইমাজিন করো 800 অ্যাম্পিয়ার বা 1000 অ্যাম্পিয়ারে কি অবস্থা হবে। ইনস্ট্যান্ট মানুষ মরে যাবে, যদি হ্যাঁ কোনো স্যার। যদি কোনো কারণের জন্য বডি টাচ হয়ে যায় ওখানে। আচ্ছা, এবারে আমরা ইলেকট্রিক কারেন্টের ইউনিটস ডিসকাস করব। তার আগে ছোট্ট করে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কিট। একটা সিম্পল এক্সাম্পলকে কনসিডার করো। এই যে দেখো একটা বক্স লেখা রয়েছে লোড। লোড মানে হচ্ছে এখানে তুমি যা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সকে কানেক্ট করবে, সেটা একটা সিম্পল রেজিস্টার হতে পারে, একটা বাল্ব হতে পারে, টিভি, ফ্রিজ ইত্যাদি যা কিছু হতে পারে। আর এইটা হচ্ছে আমার একটা সোর্স, কারেন্টের সোর্স। মেটাল ওয়্যারের মধ্যে আমরা কি বলে দেখলাম একটু আগে, মেটালিক কন্ডাক্টর হলে পজিটিভ চার্জ ফ্লো করবে না, ফ্লো করবে কে? নেগেটিভলি চার্জ ফ্রি ইলেকট্রন। তাহলে পরে আমাদের কাছে কনভেনশনাল কারেন্ট কি? কনভেনশনাল কারেন্ট হচ্ছে হাইপোথিটিক্যাল ফ্লো অফ পজিটিভ চার্জ। হাইপোথিটিক্যাল মানে যেটা কাগজে কলমে হয়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। যদি তোমার কাছে এরকম কন্ডিশন হতো যেখানে আমার একটা সার্কিটের মধ্যে দিয়ে পজিটিভ চার্জ ফ্লো করতে পারছে, তারা যা এফেক্ট দিত নেগেটিভ চার্জ, তার অপোজিটে ফ্লো করে যখন এক্স্যাক্টলি সেম এফেক্ট দিচ্ছে, সেটাই হচ্ছে আমার কনভেনশনাল কারেন্ট। ফিগারটা দেখো, আমার ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল ড্র করা রয়েছে। ফিগার কি বলছে? নেগেটিভলি চার্জ ফ্রি ইলেকট্রনস দেখো নেগেটিভ টার্মিনাল থেকে বেরোলো, এই ডটেড অ্যারো। এই নেগেটিভ টার্মিনাল থেকে বেরিয়ে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এই লোডের মধ্যে যাচ্ছে। লোডের এই দিক থেকে বেরিয়ে ও আবার পজিটিভ টার্মিনালে ফিরে আসবে। তাহলে এই ডটেড অ্যারোটা রিপ্রেজেন্ট করছে ফ্লো অফ ইলেকট্রনস, যেটা নেগেটিভ টার্মিনাল অফ ব্যাটারি থেকে স্টার্ট করে এক্সটার্নাল সার্কিটের মধ্যে দিয়ে পাস করে আবার পজিটিভ টার্মিনালে ফিরে আসছে। তার মানে ইলেকট্রন গুলো কিভাবে ফ্লো করছে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে কনভেনশনাল কারেন্ট আমি কিভাবে ড্র করব? ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস এর উল্টো দিকে। তার মানে আমাকে কনসিডার করতে হবে অ্যাজ ইফ যেন, এটা ইমাজিন করো, পজিটিভ চার্জ প্লাসের থেকে বেরোলো, সেই পজিটিভ চার্জটা ক্লকওয়াইজ ডাইরেকশনে তারের মধ্যে দিয়ে ফ্লো করে এই লোডের মধ্যে গেল, লোডের মধ্যে দিয়ে ফ্লো করে আবার এসে নেগেটিভ টার্মিনালে চলে এলো। তাহলে এইটা হচ্ছে, যদি পজিটিভ চার্জ এইভাবে ফ্লো করতে পারতো, তাহলে এই ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস অ্যান্টি ক্লকওয়াইজ যা এফেক্ট দিচ্ছে সেটাই এক্স্যাক্টলি পাওয়া যেত। তাহলে আমরা কনভেনশনাল কারেন্টকে ফ্রি ইলেকট্রনের ফ্লো দিয়ে কখনো দেখাবো না। আমরা কনভেনশনাল কারেন্টকে সবসময় ড্র করব ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে অ্যারো দিয়ে। তোমাকে যদি ডায়াগ্রাম আঁকতে বলে, কখনো কিন্তু ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস দেখাবে না। এটা তোমাদের বোঝানোর জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে,
এই ডটেড লাইনটা তোমাদের আঁকতে হবে না, যতক্ষণ না তোমাকে বলবে যে ডায়াগ্রামে দেখাও কনভেনশনাল কারেন্ট এবং ফ্লো অফ ইলেকট্রনস দুটোই। যদি তোমাকে শুধু বলে কনভেনশনাল কারেন্ট, তখন এই যে কন্টিনিউয়াস লাইন, যেটা দেখো ক্যাপিটাল আই দিয়ে লেখা রয়েছে, সেটাকেই কিন্তু ড্র করবে। যেটা আমরা কাগজে কলমে বলছি যে পজিটিভ চার্জ যদি ফ্লো করতে পারতো, তাহলে সেটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে এক্সটার্নাল সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করত। ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে ডাইরেকশন অফ কনভেনশনাল কারেন্ট কোন দিকে হলো? কনভেনশনাল কারেন্ট মানে যেটা কনভেনশন অনুযায়ী যাচ্ছে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল এক্সটার্নাল সার্কিটে। পজিটিভ টার্মিনাল মানে হায়ার পোটেনশিয়াল রিজিয়ান, উচ্চ বিভব। নেগেটিভ টার্মিনাল মানে লোয়ার পোটেনশিয়াল রিজিয়ান, নিম্ন বিভব। তাহলে ব্যাটারির প্লাসটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল টার্মিনাল বা পজিটিভ টার্মিনাল, আর নেগেটিভ টার্মিনালটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল টার্মিনাল, নিম্ন বিভবের টার্মিনাল। তার মানে কনভেনশনাল কারেন্টের ডাইরেকশন সবসময় হবে হায়ার পোটেনশিয়াল রিজিয়ান থেকে লোয়ার পোটেনশিয়াল রিজিয়ানের দিকে। তার মানে একটা সার্কিটে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে। দেখো ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? আচ্ছা, হুম। এবারে আমরা চলে আসছি কারেন্টের ইউনিটে। এসআই সিস্টেমে চার্জের ইউনিট হচ্ছে কুলম, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে পরে আমাকে যদি এসআই সিস্টেমে কারেন্টকে ডিফাইন করতে বলা হয়, তাহলে কি হওয়া উচিত? চার্জ পার ইউনিট টাইম। তার মানে কুলমকে সেকেন্ড দিয়ে ডিভাইড করলে হওয়া উচিত কুলম পার সেকেন্ড। এই কুলম পার সেকেন্ডকেই আমরা বলি হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট বাই ডেফিনেশন কুলম পার সেকেন্ড, এই কুলম পার সেকেন্ড হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কি হবে? 1 কুলম ডিভাইডেড বাই 1 সেকেন্ড। ওই জন্য অনেক সময় 1 অ্যাম্পিয়ার ইউনিটটা না দিয়ে ইচ্ছা করে স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য কি করে, তোমার কুলম পার সেকেন্ড ইউনিট দিয়ে দিল। ভয় পাবে না, কুলম পার সেকেন্ড মানে হচ্ছে বেসিক্যালি ওটা অ্যাম্পিয়ারকেই ডিফাইন করছে। তার মানে 5 কুলম পার সেকেন্ড মানে 5 অ্যাম্পিয়ার, 10 কুলম পার সেকেন্ড মানে 10 অ্যাম্পিয়ার। 10 কুলম পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে 10 কুলম অফ চার্জ ফ্লো করছে। 5 অ্যাম্পিয়ার মানে 1 সেকেন্ডে 5 কুলম অফ চার্জ ফ্লো করছে। তাহলে পরে আমরা 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন কি বলবো? কোনো একটা কন্ডাক্টরের একটা সারফেসের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম অফ চার্জ ফ্লো করে, তাহলে পরে আমরা কারেন্ট থ্রু দা কন্ডাক্টর বলবো 1 অ্যাম্পিয়ার। আমি আরেকবার রিপিট করছি, কোনো একটা কন্ডাক্টরের ভিতরে একটা সার্টেন সারফেসের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম অফ চার্জ ফ্লো করে, তাহলে কারেন্ট থ্রু দ্যাট কন্ডাক্টরকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন কি পেলাম? কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা সারফেস কনসিডার করতে হবে, সেই সারফেসের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম অফ চার্জ যদি ফ্লো করে, তাহলে পরে আমরা ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টকে কনসিডার করব 1 অ্যাম্পিয়ার। এবারে আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে যদি এটা তুমি ক্যালকুলেট করো যে কতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রন 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ারের জন্য কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে ক্যালকুলেট করলে এই সংখ্যাটা পাওয়া যায়। এই লাইনটা শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখবে। এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু এ ফ্লো অফ কত ইলেকট্রনস পার সেকেন্ড। ভালো করে সংখ্যাটা দেখো, 10 এর পাওয়ারটা দেখো 28। মানে বুঝতে পারছো 1 সেকেন্ডে কত লার্জ একটা নাম্বারে ফ্রি ইলেকট্রনস কোনো একটা কন্ডাক্টরের একটা সারফেসের মধ্যে দিয়ে পাস করছে। তার মানে কারেন্টটা কতটা স্ট্রং চিন্তা করো। এটা হলো এসআই ইউনিট। যদি
সিজিএস ইউনিট বলে, আমাদের ডেফিনেশন জানতে হবে না, শুধু আমাদের নামগুলো জেনে রাখতে হবে এবং তাদের রিলেশনটা মনে রাখতে হবে। সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলে একটা ইউনিট আছে, সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলে আরেকটা ইউনিট আছে। সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হলে কারেন্টের নাম হচ্ছে ইএসইউ অফ কারেন্ট ইউনিটের নাম বা স্ট্যাট অ্যাম্পিয়ার, আর সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট হলে কারেন্টের ইউনিটের নাম হচ্ছে ইএমইউ অফ কারেন্ট বা অ্যাব অ্যাম্পিয়ার। এর ডেফিনেশন কিছু পড়তে হবে না, তোমাদের কয়েকটা রিলেশন মনে রাখতে হবে। প্রথম কথা মনে রাখবে, ইএসইউ অফ চার্জের সাথে কুলম্বের রিলেশন, 1 ইএসইউ অফ চার্জ হচ্ছে 3 × 10⁹ কুলম, আর 1 ইএমইউ অফ চার্জ হচ্ছে 10 কুলম। তাহলে আমরা 1 অ্যাম্পিয়ারে যদি 1 কুলম্বের জায়গায় 3 × 10⁹ ইএসইউ অফ চার্জ বসিয়ে দিই, তাহলে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3 × 10⁹ স্ট্যাট অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কারেন্টের এসআই এবং সিজিএস ইউনিটের রিলেশন, এটা শর্ট কোয়েশ্চেনে আসে। যদি কারেন্ট 1 অ্যাম্পিয়ারের সঙ্গে ইএমইউ অফ কারেন্ট বা অ্যাব অ্যাম্পিয়ারের রিলেশন দেয়, তাহলে আবার 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম্ব বাই সেকেন্ড। 1 কুলম্বের জায়গাতে আমাদেরকে বসিয়ে দিতে হবে 10 ইএমইউ অফ চার্জ, কারণ দেখো 1 ইএমইউ অফ চার্জ যদি 10 কুলম্ব হয়, তাহলে 1 কুলম্ব অফ চার্জ কত হবে, 10 ইএমইউ অফ চার্জ। তাহলে পরে আমার এখানে এটা হয়ে যাবে 10 অ্যাব অ্যাম্পিয়ার। এই রিলেশন কটাকে মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না এখানে। দেখো ঠিক আছে তো এই অবধি? স্যার, হ্যাঁ বলো। ইএমইউটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জ, যেটা ইলেকট্রোম্যাগনেটিজমে ইউজ হয়। আর আর ইএসইউ ইএসইউ? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা। দেখো লেখা রয়েছে সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ওটাকেই ছোট করে ইএসইউ, আর ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এটাকেই ছোট করে ইএমইউ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসো ওহমস ল। ওহমস ল আমাদেরকে কি প্রোভাইড করে? ওহমস ল আমাদেরকে, মানে ওহমস ল অ্যাকচুয়ালি আমাদেরকে জানায় যে আমরা যদি একটা কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্সকে অ্যাপ্লাই করি, তাহলে পরে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে অ্যামাউন্ট অফ কারেন্ট ওই দুটো পয়েন্টের মধ্যে ফ্লো করবে, সেটা যে ল দিয়ে এক্সপ্রেস করি, সেই লটাকেই আমরা বলি হচ্ছে ওহমস ল। এখানে মনে রাখতে হবে, এই লটা কিন্তু অবজারভেশনের উপর বেস করে তৈরি হয়েছে। এটা কিন্তু কোনো প্রুফ করতে পারবে না, এটা তোমাকে, এটা অবজারভেশন করা হয়েছে, মানে এক্সপেরিমেন্ট পারফর্মড হয়েছে, তার রেজাল্টকে অ্যানালাইজ করার পরে এই লটাকে প্রপোজ করা হয়েছে। এবার লটা কি, আমরা এই ফিগারটা একটু বাদে আসছি। লটা যেটা বলছে যে যদি এরকম হয়, কোনো একটা কন্ডাক্টরের ফিজিক্যাল কন্ডিশন গুলো কনস্ট্যান্ট। ফিজিক্যাল কন্ডিশন মানে কি, টেম্পারেচার, মেকানিক্যাল স্ট্রেন, এগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে পরে ওই কন্ডাক্টরের ভিতরে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে দিয়ে যে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, সেটা হবে ওই দুটো পয়েন্টের মধ্যে তুমি যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছো তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ল এর স্টেটমেন্টটা কি হচ্ছে? ল এর স্টেটমেন্টটা দেখো, এই স্টেটমেন্টটা, provided the physical conditions such as temperature and mechanical strain of a conductor remain the same, the current flowing between 2 points of a conductor is directly proportional to the potential difference applied between those 2 points. ওই দুটো পয়েন্টের মধ্যে যে অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছো, তার সাথে কারেন্টটা যেটা ফ্লো করছে ওই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, কিন্তু কন্ডিশন হচ্ছে টেম্পারেচার এবং মেকানিক্যাল স্ট্রেন কনস্ট্যান্ট থাকবে। এবার এই স্টেটমেন্টটাকে ফিগারের মধ্যে নিয়ে আসি। এটা আমাকে একটা কন্ডাক্টর দিয়েছে, ফিগারটা
যে কন্ডাক্টরের দেখো দুটো এন্ড এ আর বি, ফিগার দেখাচ্ছে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে এ এন্ড থেকে বি এন্ডের দিকে যাচ্ছে। তাহলে আমাকে এ এন্ডে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, বি এন্ডে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, যেখানে এ এবং বি এন্ডের পোটেনশিয়ালের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। আমরা একটু আগে দেখলাম কনভেনশনাল কারেন্ট ফ্লো করবে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। তাহলে এখানে ফিগার যেহেতু আমাকে দেখাচ্ছে কারেন্ট এ থেকে বি তে ফ্লো করছে, তার মানে কন্ডাক্টরের এ এন্ডের পোটেনশিয়াল বি এন্ডের পোটেনশিয়ালের থেকে বেশি হবে। তাহলে আমরা যদি কনসিডার করি এ এন্ডের পোটেনশিয়াল হচ্ছে ভি সাফিক্স এ, বি এন্ডের পোটেনশিয়াল হচ্ছে ভি সাফিক্স বি, এবং আই অ্যামাউন্ট অফ কারেন্ট যেটা ফ্লো করছে থ্রু দা কন্ডাক্টর, তাহলে ওহমস ল কি বলেছে? টেম্পারেচার এবং মেকানিক্যাল স্ট্রেন যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই কারেন্ট আই হবে যে দুটো পয়েন্টের মধ্যে আমার এই কারেন্টটা ফ্লো করছে সেই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ভি এ মাইনাস ভিবি। তাহলে আই হবে প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভিবি। তাহলে এটাকে যদি আমরা উল্টো দিক করে লিখি, তাহলে লিখবো ভি এ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। এইখানে একটা জিনিস মনে রাখবে, এই ভুলটা কিন্তু প্রচুর স্টুডেন্টরা করে। আমার স্টেটমেন্টটা ভালো করে দেখো, কি বলা আছে? কারেন্ট ফ্লোয়িং বিটুইন টু পয়েন্টস অফ এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড বিটুইন দ্য টু পয়েন্টস। কোথাও কিন্তু বলা নেই আগে পোটেনশিয়াল ডিফারেন্স পরে কারেন্ট। অনেকে কি করে, এই আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি না লিখে প্রথমেই লিখে দেয় ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। এটা কিন্তু লেখা যাবে না, কারণ ওহম বলেছিলেন কারেন্ট প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স, ওহম কিন্তু বলেননি পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু কারেন্ট। তাহলে আমরা যখন একটা তোমার ল বা স্টেটমেন্টের ম্যাথামেটিক্যাল ফর্ম লিখবো, লটা যেভাবে আছে আমাকে সেভাবে লিখতে হবে, তারপর সেটাকে আমি রিঅ্যারেঞ্জ করে নিতে পারি। আই যদি প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু আই হতে বাধ্য। কিন্তু আমরা পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু আই মানে এইখান থেকে স্টার্ট করতে পারবো না। আমাকে আগে লিখে নিতে হবে স্টেটমেন্টের ম্যাথামেটিক্যাল ফর্ম কারেন্ট প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স, তারপর সেটাকে আমি রিঅ্যারেঞ্জ করব পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু আই। তাহলে যেই মোমেন্টে আমি প্রপোর্শনালিটি সাইনটাকে রিপ্লেস করব একটা ইকুয়াল সাইন দিয়ে, আমার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে এখানে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়েছে। এবার সিম্পলিসিটির জন্য আমরা যদি ভিএ মাইনাস ভিবি কে ভি কনসিডার করে নিই, তাহলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর, যেটা তোমরা ওহমস লর ম্যাথামেটিক্যাল ফর্ম হিসাবে লেখো। তাহলে এই ক্যাপিটাল আরটা কি হলো? ক্যাপিটাল আর হলো একটা পজিটিভ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যার নাম হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। এটা কিন্তু কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, কারণ ক্যাপিটাল আর এর ভ্যালু কন্ডাক্টরের লেন্থ, কন্ডাক্টরের শেপ, কন্ডাক্টরটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, তার নেচার, এগুলোর উপর ডিপেন্ড করে। দেখো ওহমস ল ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো ওহমস ল? হ্যাঁ স্যার। এবারে রেজিস্ট্যান্স পেলাম, তাহলে রেজিস্ট্যান্সটা কি সেটা আমাকে ডিফাইন করতে হবে। তাহলে চলো আমরা এবার রেজিস্ট্যান্সকে ডিফাইন করি। রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কি? রেজিস্ট্যান্স হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের প্রপার্টি, যার জন্য ওর মধ্যে দিয়ে যখনই কারেন্ট ফ্লো করবে ও কারেন্টের ফ্লোটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তার মানে আমরা বলবো ইলেকট্রিক রেজিস্ট্যান্স হচ্ছে প্রপার্টি অফ অ্যান ইলেকট্রিক কন্ডাক্টর ডিউ টু হুইচ ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট অর প্যাসেজ অফ কারেন্ট থ্রু ইট। যে অবজেক্ট
বা যে বডি কারেন্টের ফ্লোকে রেজিস্ট করবে তাদেরকেই আমরা বলি হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের বাংলা হচ্ছে রোধক, আর রেজিস্টেন্সের বাংলা হচ্ছে রোধ। দুটো কিন্তু আলাদা। রেজিস্টেন্স মানে হচ্ছে বাধাটা, কতটা বাধা দিচ্ছে। আর যে বস্তুটা বাধা দিচ্ছে, যখন ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই বস্তুটার নাম হচ্ছে রেজিস্টার, যাকে বাংলাতে আমরা বলি হচ্ছে রোধক। এটা কিন্তু মনে রাখবে। আমরা এটা খুব ভুলভাবে বলি যে একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করা হলো সার্কিটের সঙ্গে, ব্যাটারির সাথে। কথাটা আমরা বলি, ইউজ করি টার্মটা, কিন্তু কথাটা ঠিক নয়। ওটা বলা উচিত একটা রেজিস্টারকে আমরা কানেক্ট করেছি ব্যাটারির সাথে। ঠিক আছে? এই হ্যাঁ স্যার। রেজিস্ট্যান্স আর রেজিস্টারের পার্থক্যটা বুঝেছো? রেজিস্ট্যান্স হচ্ছে বস্তুটার ধর্ম, যার জন্য ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে ও বাধা দেবে। আর যে বস্তুটা বাধা দিচ্ছে তাকে বলছি আমরা রেজিস্টার। এবার ব্যাপারটা হচ্ছে, রেজিস্ট্যান্সের তো আমি ব্যাপারটা বুঝলাম যে বাধা দিচ্ছে, কিন্তু সেটাকে আমি ম্যাথামেটিক্যালি এই ডেফিনেশনটা দিয়ে তো বের করতে পারবো না। তাহলে ম্যাথামেটিক্যালি আমাকে রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হবে? একটু আগে আমরা ওহমস লর ম্যাথামেটিক্যাল ফর্ম কি দেখলাম? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? ভি বাই আই। ভি বাই আই মানে এটা একটা রেশিও। তার মানে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে, তার অ্যাক্রসে তুমি যে পোটেনশিয়াল ডিফারেন্সটা অ্যাপ্লাই করেছো, সেই পোটেনশিয়াল ডিফারেন্স এবং তার জন্য যে কারেন্টটা ফ্লো করছে, এদের যখন তুমি রেশিও নিচ্ছ, সেই রেশিওটা তোমাকে বলছে ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কতটা। তাহলে ওহমস ল থেকে আমি বলবো রেজিস্ট্যান্স হচ্ছে রেশিও অফ দ্য অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ কন্ডাক্টর অ্যান্ড দ্য কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্যাট পোটেনশিয়াল ডিফারেন্স। এই ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা বলো? দেখো, আর ইজ ইকুয়াল টু হ্যাঁ ভি, স্যার। আর ইজ ইকুয়াল টু ভি বাই আই আছে। তাহলে ভিটা কি? যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি কন্ডাক্টরের অ্যাক্রসে অ্যাপ্লাই করেছো। আইটা কি? ওই ভাই কারেন্ট, ওই ইলেকট্রিক কারেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য যে কারেন্টটা ফ্লো করছে, তাহলে তাদের রেশিওটাই রেজিস্ট্যান্স। তাহলে হুম। ওহমস ল থেকে আমরা রেজিস্ট্যান্সকে ডিফাইন করলাম, তাই তো? ক্লিয়ার হ্যাঁ তো? স্যার। হুম। এবার যদি এরকম করতে শুনিয়া, আই ইজ ইকুয়াল টু 1 লিখলে, কনসিডার করলে আই ইজ ইকুয়াল টু 1, তাহলে এই যে রেশিওটা এটা হয়ে যাবে ভি বাই 1। ভি বাই 1 মানে কি? আর ইজ ইকুয়াল টু হয়ে গেল, দেখো, ভি। ভি, হ্যাঁ আর ইকুয়াল টু ভি। তার মানে কি? তার মানে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ওই কন্ডাক্টরের পোটেনশিয়াল ডিফারেন্সের সেই ভ্যালুর সাথে সমান হবে, যার জন্য ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইউনিট কারেন্ট বা একক তড়িৎ প্রবাহ হচ্ছে। আমি আরেকবার রিপিট করছি। হ্যাঁ আই স্যার আর বলুন। আই ইজ ইকুয়াল টু 1, তার মানে তোমাকে ইউনিট কারেন্ট ফ্লো করাতে হবে কন্ডাক্টরের মধ্যে দিয়ে, ঠিক আছে? ইউনিট কারেন্ট ফ্লো করাতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইউনিট কারেন্টের ফ্লোকে মেনটেন করতে গেলে যে পোটেনশিয়াল ডিফারেন্স তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, সেই ভ্যালুটাই হবে ওই কন্ডাক্টরের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ভ্যালু। দেখো, ক্লিয়ার হলো কিনা বলো? স্যার বুঝতে পারছি না, এই মানে ভাষায় যেটা বলেন সেটা। তুমি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার যা খুশি পাঠাতে পারো, তাই তো? হ্যাঁ স্যার। যা যা খুশি কারেন্ট নিতে হবে না, তোমাকে পাঠাতে হবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। হ্যাঁ। তাহলে যে পোটেনশিয়াল ডিফারেন্স 10 অ্যাম্পিয়ার কারেন্টকে পাঠায়, সেই পোটেনশিয়াল ডিফারেন্স নিশ্চয়ই 1 অ্যাম্পিয়ার কারেন্টকে পাঠাবে না, তাই তো?
তাহলে 1 অ্যাম্পিয়ার, 1 মানে কি ইউনিট, তো একক তো। হ্যাঁ তাহলে এই কারেন্টটাকে মেনটেন করতে গেলে তোমাকে একটা অন্য কোনো ভ্যালুর পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে রাখতে হবে, তাই তো? হুম হ্যাঁ তাহলে ওই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি অ্যাপ্লাই করছো 1 অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো করানোর জন্য, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের যা ভ্যালু, সেটাই হচ্ছে ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালুর সঙ্গে সমান। সমান হবে। হুম। বুঝতে পেরে এবারে বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে আমরা ডেফিনেশনে কি লিখছি দেখো, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স রিকোয়ার্ড অ্যাক্রস দ্য কন্ডাক্টর টু মেনটেন ইউনিট কারেন্ট থ্রু ইট। ওর মধ্যে দিয়ে একক পরিমাণ কারেন্টকে ফ্লো করাতে গেলে আমাকে যতটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে রাখতে হবে, সেইটাই হবে, যার ভ্যালুটাই হবে ওই কন্ডাক্টরের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ভ্যালু। ঠিক আছে? এবারে হ্যাঁ স্যার। এবারে রেজিস্ট্যান্স এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? 10 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে তোমাকে যদি 10 ওহম রেজিস্ট্যান্স যোগ করতে বলা হয়, তুমি আনসারে কত লেখো? 10 + 10 = 20 ওহম লেখো, তাই তো? হ্যাঁ স্যার। 10 + 10 = 20, এটা হচ্ছে আমাদের নর্মাল একটা স্কেলার এডিশন, যেভাবে আমরা নাম্বার নাম্বার যোগ করি। তাহলে রেজিস্ট্যান্স যদি ভেক্টর হতো, তাহলে এইভাবে আমরা কখনো যোগ করতে পারতাম না। তাহলে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। রেজিস্ট্যান্সের এসআই ইউনিট কি? ওহম। কিন্তু ওহমটা অ্যাকচুয়ালি কোথা থেকে তৈরি হচ্ছে? দেখো, রেজিস্ট্যান্স হচ্ছে V/I। তাহলে ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্সের একটা এসআই ইউনিট আছে কারেন্ট, তার এসআই ইউনিট তো অলরেডি আমরা অ্যাম্পিয়ার দেখে এলাম। পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই ইউনিট কি? ভোল্ট। তাহলে পরে ভোল্ট পার অ্যাম্পিয়ার, দেখো ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানেই তো ভোল্ট পার অ্যাম্পিয়ার, এই ভোল্ট পার অ্যাম্পিয়ারটাকেই আমরা বলি হচ্ছে ওহম। তাহলে যদি কখনো দেখো কোয়েশ্চেনে ভোল্ট পার অ্যাম্পিয়ার লিখেছে, ভয় পাবে না, ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে হচ্ছে ওটা অ্যাকচুয়ালি ওহম। তাহলে একটা কন্ডাক্টর, ধরো তার রেজিস্ট্যান্স বলেছে 1 ওহম, তার ডেফিনেশন কি? তোমাকে যদি বলে 1 ওহমের ডেফিনেশন কি, তাহলে তুমি কি বলবে? কোনো একটা কন্ডাক্টরের অ্যাক্রসে যদি আমি 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, এবং তার জন্য যদি আমি দেখতে পাই ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তাহলে পরে আমি ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে বলবো 1 ওহম। কি বললাম? একটা কোনো কন্ডাক্টরের অ্যাক্রসে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলে যদি দেখা যায় ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তাহলে পরে আমরা ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে বলবো 1 ওহম। তাহলে 1 ওহম ইজ ইকুয়াল টু কি হবে? আর ইজ ইকুয়াল টু V/I। তাহলে আর যদি 1 হয়, ভিও 1, আইও 1, তার মানে 1 ওহম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট/অ্যাম্পিয়ার। সেটাকে দেখো লেখা হয়েছে 1 ভোল্ট/অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এবারে ওহম তো হলো রেজিস্ট্যান্সের এসআই ইউনিট। কারেন্টের যেরকম সিজিএস ইউনিট ছিল, রেজিস্ট্যান্সেরও একটা সিজিএস ইউনিট আছে। এটা একটু মনে রাখবে এই রিলেশনটা। 1 অ্যাম্পিয়ার সমান 3 × 10⁻৯ স্ট্যাট অ্যাম্পিয়ার, একটু আগে আমরা দেখে এসেছি। কিন্তু এই রিলেশনটা আমরা এখনো পাইনি, 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। এটা আসলে তোমাদের যেহেতু এখনো ইউনিট 3 পড়ানো হয়নি, যেটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর আগের ইউনিটটা, সেই জন্য আমরা পোটেনশিয়ালের ইউনিট আলাদা করে এখনো করিনি। ওখানে করার সময়তে তোমাদের এইটা পড়িয়ে দেবো আমি। তাহলে পরে আমরা যদি 1 ওহম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট/1 অ্যাম্পিয়ারে 1 ভোল্টের জায়গায় 1/300 বসাই, আর যদি 1 অ্যাম্পিয়ারের জায়গায় 3 × 10⁻৯ বসিয়ে ক্যালকুলেট করি, তাহলে এসআই সিস্টেমে রেজিস্ট্যান্সের ইউনিটের সঙ্গে
সিজিএস সিস্টেমে রেজিস্ট্যান্সের ইউনিটে তুমি এরকম একটা রিলেশন পাবে। এই রিলেশনটা মুখস্থ রাখবে। 1 ওহম ইজ ইকুয়াল টু 1/9 ইন্টু 10⁻⁻9 স্ট্যাট ওহম। স্ট্যাট ওহম সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ রেজিস্ট্যান্স, ওহম এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স। এইবার হচ্ছে রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্সের যা ডাইমেনশনাল ফর্মুলা, তাকে কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে ডিভাইড করে দিতে হবে। পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে m(L²T⁻³ a⁻3 a⁻1). এটা কিভাবে এলো এই মোমেন্টে? আমি যেহেতু বললাম তোমাদের ইউনিট 3 এখনো পড়ানো হয়নি, কলেজেও ম্যাডাম স্টার্ট করেননি বলে আমিও স্টার্ট করিনি। তো এইটা যখন আমরা পোটেনশিয়াল এই ব্যাপারটাকে ডেফিনেশন থেকে জানবো, অ্যাকচুয়ালি পোটেনশিয়ালটা কি ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটটা পড়ার সময়, তখন আমরা দেখব এই পোটেনশিয়াল হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। সেই ডাইমেনশনাল ফর্মুলাগুলো যদি পুট করো, তাহলে পরে ভি এর ডাইমেনশনাল ফর্মুলা হয় mL²T⁻3 a⁻1, আর কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এ উইদিন স্কোয়ার ব্র্যাকেটস। তাহলে পরে আমরা সিম্পলিফাই করলে ডাইমেনশনাল ফর্মুলা অফ রেজিস্ট্যান্স পাই mL²T⁻3 a⁻2। এই ডাইমেনশনাল ফর্মুলা অফ রেজিস্ট্যান্সটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে যখন আমরা ওহমস ল বলেছিলাম, তখন কি বলেছিলাম? টেম্পারেচার এবং অন্যান্য ফিজিক্যাল কন্ডিশনগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তুমি ওহমস ল অ্যাপ্লাই করতে পারবে। তার মানে ওই যে রেজিস্ট্যান্স আর, যেটা আমি বলেছিলাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা এবারে কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। আমাদের দেখতে হবে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টরের উপর কিভাবে ডিপেন্ড করে। আমরা প্রথমে কনসিডার করব টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কোন কোন ফ্যাক্টর একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে ইনফ্লুয়েন্স করতে পারে, চেঞ্জ করতে পারে। এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, পরে আমরা এরপরই আমরা টেম্পারেচার যদি ভ্যারি করে তাহলে কি হবে সেটা দেখব। এবার কথা হচ্ছে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কি কার কার উপর ভ্যারি করবে? দেখা গিয়েছে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, কন্ডাক্টরের লেন্থ, তার এরিয়া অফ ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং কন্ডাক্টরটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি সেই নেচারের উপর ডিপেন্ড করে। এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। আমাকে একবার একটা একটা করে করে ডিপেন্ডেন্সি কিরকম হয় সেটা বের করতে হবে। প্রথমে আমি কি করব? এরিয়া অফ ক্রস সেকশন এবং মেটেরিয়াল সেম রাখবো। তার মানে ধরো তোমাকে দুটো কপারের তার দেওয়া হয়েছে, তাহলে কপার দুটো মানে মেটেরিয়াল সেম। এবার দুটো কপারের তারের তুমি থিকনেস সেম রাখলে, মানে সমান মোটা বা সমান সরু, তাহলে এরিয়া অফ ক্রস সেকশন সেম হয়ে গেল। কিন্তু তোমাকে ধরো একটা কপারের তারের লেন্থ দেওয়া হয়েছে 70 সেন্টিমিটার, আরেকটা ধরো কপারের লেন্থ দেওয়া হয়েছে 30 সেন্টিমিটার। তুমি দেখবে ওই কপারের তার দুটো যদি সমান মোটা হয়, তার মানে এরিয়া অফ ক্রস সেকশন যদি সেম থাকে, তাহলে যে কপারের তারটা 70 সেন্টিমিটার লম্বা, তার রেজিস্ট্যান্স 30 সেন্টিমিটার লেন্থের কপারের তারের থেকে বেশি। তার মানে কি বোঝাচ্ছে এখান থেকে? যে এরিয়া অফ ক্রস সেকশন এবং মেটেরিয়াল এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কন্ডাক্টরের লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে, লেন্থ যত কম হবে তত রেজিস্ট্যান্স কম হবে। তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে কন্ডাক্টরের লেন্থের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিপেন্ডেন্সি, যে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। কোন কন্ডিশনে?
যদি এরিয়া অফ ক্রস সেকশন এবং মেটেরিয়ালটা সেম থাকে। প্রথমটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এবার দ্বিতীয় কেস। এবার কি করব, দুটো কপারের তার তোমাকে দেওয়া হয়েছে, তাহলে মেটেরিয়াল সেম। এবার ধরো দুটোরই লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে লেন্থ সেম, কিন্তু একটা তার মোটা একটা তার সরু, তার মানে এরিয়া অফ ক্রস সেকশন আলাদা আলাদা। তুমি কি দেখবে, একই কপারের তৈরি দুটো সেম লেন্থের তারের মধ্যে যেটা সরু তার রেজিস্ট্যান্স বেশি, যেটা মোটা তার রেজিস্ট্যান্স কম। তার মানে এরিয়া অফ ক্রস সেকশন বেশি হলেই মোটা হবে, এরিয়া অফ ক্রস সেকশন কম হলে সরু হবে। তাহলে যদি আমরা লেন্থ এবং মেটেরিয়ালটা সেম রাখি, তাহলে এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি হবে কন্ডাক্টরের, রেজিস্ট্যান্স তত কম হবে। এরিয়া অফ ক্রস সেকশন যত কম হবে, রেজিস্ট্যান্স তত বেশি হবে। সেই কারণের জন্য সরু তারের রেজিস্ট্যান্স মোটা তারের রেজিস্ট্যান্সের থেকে সব সময় বেশি হয়। তাহলে তোমার এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ছে, রেজিস্ট্যান্স কমছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমছে, রেজিস্ট্যান্স বাড়ছে। তার মানে রেজিস্ট্যান্স আর এরিয়া অফ ক্রস সেকশন এই দুটো হচ্ছে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। একটা বাড়লে আরেকটা কমবে, এ বাড়লে আর কমবে, এ কমলে আর বাড়বে। তাহলে সেকেন্ড ডিপেন্ডেন্সি কি হলো, রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর আর প্রপোর্শনাল টু 1/a। কন্ডিশন কি, লেন্থ সমান মেটেরিয়ালের নেচারটা সমান। সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? বুঝতে পেরেছো সেকেন্ড পয়েন্ট? হ্যাঁ স্যার। এবার থার্ড পয়েন্ট। এবার ধরো লেন্থ সেম, এরিয়া অফ ক্রস সেকশন সেম, কিন্তু আলাদা আলাদা মেটেরিয়াল, একটা কপার, একটা অ্যালুমিনিয়াম, একটা গোল্ড, একটা সিলভার, এরকম আছে। তাহলে তুমি কি দেখবে, যদি লেন্থ এবং এরিয়া অফ ক্রস সেকশন সেম থাকে, তাহলে রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করবে কন্ডাক্টরটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার নেচারের উপর। এই থার্ড কন্ডিশনের কোনো ম্যাথামেটিক্যাল ফর্ম হয় না। আমাদের ম্যাথামেটিক্যাল ফর্ম হচ্ছে দুটো, একটা হচ্ছে আর প্রপোর্শনাল টু এল, আর একটা হচ্ছে আর প্রপোর্শনাল টু 1/a। এই দুটো কন্ডিশনকে এবার যদি আমি কম্বাইন করি, তাহলে কি হবে, আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a, দুটোকে গুণ করে দাও, তার মানে আর প্রপোর্শনাল টু l/a। তাহলে প্রপোর্শনালিটি সাইনকে যেই মোমেন্টে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করবে, তোমাকে আনতে হবে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা দেখো এখানে রো দিয়ে ডিনোট করেছি। তাহলে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটার নাম কি, এর নাম হচ্ছে রেজিস্টিভিটি, যাকে বাংলায় বলে রোধাঙ্ক, বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, যার বাংলা নাম হচ্ছে আপেক্ষিক রোধ। এটা মেটেরিয়ালের, এটা হচ্ছে মেটেরিয়ালের প্রপার্টি। তাহলে এই কনস্ট্যান্টের নাম হলো রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল। এটা শুধুমাত্র যদি মেটেরিয়াল চেঞ্জ করো তবেই চেঞ্জ করবে। হ্যাঁ, টেম্পারেচার যদি চেঞ্জ করো তাহলে তো চেঞ্জ করবেই, কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্ট পারফর্ম করি তখন তো জেনারেলি ল্যাবের মধ্যে টেম্পারেচার ভ্যারি করে না, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। সেই কারণের জন্য আমরা কনস্ট্যান্ট টেম্পারেচারে মনে রাখবো এই রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের ভ্যালু ততক্ষণ অবধি চেঞ্জ করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি মেটেরিয়ালটা চেঞ্জ করছো। কেন করবে না, এটা আমরা যখন রেজিস্টিভিটি ডেফিনেশনটা পড়ব তখন আমরা দেখতে পাবো। এক্ষুনি আমরা জানবো রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স কাকে বলে। এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে হ্যাঁ স্যার। পেরেছো? হ্যাঁ স্যার। সোনিয়া ক্লিয়ার হয়েছে?
সে আবার কোথায় চলে গেছে। আচ্ছা, এইবারে রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের ডেফিনেশন বের করতে হবে। ইকুয়েশনটা লিখে ফেলি যেটা আমরা একটু আগে পেলাম, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। যদি তুমি এল লেন্থকে 1 করে দাও, মানে ইউনিট কনসিডার করো, এরিয়া অফ ক্রস সেকশন সেটাকেও ইউনিট কনসিডার করো, তাহলে দেখো রেজিস্টিভিটির ভ্যালু হবে রেজিস্ট্যান্সের ভ্যালুর সঙ্গে সমান। তার মানে কি? তার মানে তোমাকে যদি কোনো একটা মেটেরিয়ালের রেজিস্টিভিটির ভ্যালু ক্যালকুলেট করতে দেয়, তাহলে তোমাকে কি করতে হবে? ওই মেটেরিয়ালের একটা সেকশনকে তোমাকে নিতে হবে, যে সেকশনটার লেন্থের ভ্যালু হচ্ছে 1, মানে ইউনিট একক দৈর্ঘ্য, এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 1, মানে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে যে স্যাম্পেলটুকু পাবে, সেই স্যাম্পেলটার যা রেজিস্ট্যান্সের ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে ওই মেটেরিয়ালের রেজিস্টিভিটির ভ্যালুর সঙ্গে সমান। তাহলে আমরা কি বলছি দেখো, রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুর সঙ্গে সমান। কখন? যদি আমি একটা মেটেরিয়ালের এমন একটা স্যাম্পেল নিই যার লেন্থ হচ্ছে একক, মানে একক দৈর্ঘ্য ইউনিট লেন্থ, এবং এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে ইউনিট, মানে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং অবশ্যই একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে। এবার এই ইউনিট লেন্থ আর ইউনিট এরিয়া অফ ক্রস সেকশনকে যখন আমরা জিওমেট্রিক্যালি ড্র করি, তখন সেটা হয়ে যায় একটা একক ঘনক বা ইউনিট কিউব। সেই জন্য আমরা রেজিস্টিভিটিকে এইভাবেও বলি যে আমাকে যদি কোনো একটা মেটেরিয়ালের রেজিস্টিভিটির ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে আমাকে ওই মেটেরিয়াল দিয়ে একটা একক ঘনক বা ইউনিট কিউব তৈরি করতে হবে। সেই ইউনিট কিউবের দুটো বিপরীত পৃষ্ঠ, মানে অপোজিট ফেসের মধ্যে যে অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স তুমি একটা টেম্পারেচারে পাবে, তার ভ্যালুটাই হচ্ছে ওই মেটেরিয়ালের রেজিস্টিভিটির ভ্যালু। এই যে ইউনিট কিউব বা একক কিউব কথাটা বললাম, এর মধ্যেই ঢুকে গেছে ওই আগের সেন্টেন্সের ইউনিট লেন্থ এবং ইউনিট এরিয়া অফ ক্রস সেকশনের কন্ডিশনটা। তার কারণ তুমি যদি এরকম একটা কোনো স্ট্রাকচারকে তৈরি করো যার লেন্থ 1, যার এরিয়া অফ ক্রস সেকশন 1, তাহলে সেটা তোমাকে সবসময় একটা একক ঘনক বা ইউনিট কিউব দেবে। এই জন্য রেজিস্টিভিটিকে এইভাবেও আমরা ডিফাইন করি, যে মেটেরিয়ালের রেজিস্টিভিটি ক্যালকুলেট করতে বলা হবে, সেই মেটেরিয়াল দিয়ে একটা একক ঘনক বা ইউনিট কিউব বানিয়ে নাও। সেই ইউনিট কিউবের যে কোনো দুটো অপোজিট ফেসের মধ্যে যা রেজিস্ট্যান্স পাবে, তার ভ্যালুটা হচ্ছে রেজিস্টিভিটির ভ্যালুর সঙ্গে সমান। এই দুটো ডেফিনেশনের যে কোনো একটা ডেফিনেশন তোমরা মনে রাখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। এইবার হচ্ছে রেজিস্টিভিটির ইউনিট কি হবে, রেজিস্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলা কি হবে। রেজিস্টিভিটির ইউনিট বের করার জন্য আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখি, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ ছিল, তাহলে রো ইজ ইকুয়াল টু হয়ে গেল আর ইন্টু এ বাই এল। রেজিস্ট্যান্সের এসআই ইউনিট কি? ওহম। এরিয়ার এসআই ইউনিট কি? মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার। লেন্থের এসআই ইউনিট কি? মিটার। তাহলে এই ইউনিটগুলো আমাকে এখানে বসাতে হবে। তাহলে কি হবে? ওহম ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার। তাহলে ওহম ইন্টু মিটার স্কোয়ার, ওহম মিটার হবে, একদম ঠিক। তাহলে দেখো ওহম মিটার হয়ে গেল এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি। এবার যদি লেন্থটা কম হয়, অনেক সময় ওহম সেন্টিমিটার হিসাবেও ক্যালকুলেট করা হয়। এবার ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলাকে এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে মাল্টিপ্লাই করব, লেন্থের ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে ডিভাইড করব। রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলা একটু আগে আমরা দেখে এসেছি, ক্যাপিটাল এম ক্যাপিটাল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2 উইদিন স্কোয়ার ব্র্যাকেটস। তাকে মাল্টিপ্লাই করবে এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে।
এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এল স্কোয়ার উইদিন স্কোয়ার ব্র্যাকেটস, আর লেন্থের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এল উইদিন স্কোয়ার ব্র্যাকেটস। তাহলে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে ফাইনালি সিম্পলিফাই করার পর কি পড়ে থাকবে দেখো, ক্যাপিটাল এম ক্যাপিটাল এল কিউব টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2 উইদিন স্কোয়ার ব্র্যাকেটস। রেজিস্ট্যান্সের সঙ্গে রেজিস্টিভিটি ডাইমেনশনাল ফর্মুলার একটাই ডিফারেন্স, রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলাতে ছিল এল স্কোয়ার, এখানে হয়ে যায় এল কিউব। জাস্ট এল এর পাওয়ার তুমি যদি 1 ইনক্রিজ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে হচ্ছে রেজিস্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা বলো, বুঝতে পেরেছো তোমরা? স্যার হ্যাঁ, বলছি ডাইমেনশনটা ম্যাম মানে অন্যভাবে করিয়েছিল একটু, কিভাবে মানে করি? m/3 t⁻³ i⁻²। আই লেখে না, ডাইমেনশনাল ফর্মুলাতে সবসময় কারেন্টকে ক্যাপিটাল এ দিয়ে লিখতে হয়, আই দিয়ে লিখতে নেই। আগে আই এর কনভেনশন ছিল, এখন আই কনভেনশনটা নেই। অনেক জায়গাতে আই কনভেনশন বিভিন্ন বইয়ের মধ্যে লেখে, কিন্তু সেটা লেখা উচিত নয়। যে আচ্ছা। ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করি, এগুলো হচ্ছে সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তোমরা সেমিস্টার ওয়ানে ইউনিটস ডাইমেনশন মেজারমেন্ট পড়েছিলে ফার্স্ট ইউনিটে, হ্যাঁ সেখানে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পড়েছিলাম, হ্যাঁ, মাস, মাস, লেন্থ, সাতটা ছিল, হ্যাঁ টাইম, ইলেকট্রিক কারেন্ট। এবার ইলেকট্রিক কারেন্টকে অনেক জায়গাতে ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করা হয়, কিন্তু ইলেকট্রিক কারেন্টকে ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করাটা আগে ছিল, এখন ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়। কিন্তু অনেকে ওই পুরনো কনভেনশন লেখেন এখনো, এটা লেখেন, কিন্তু আমাদের যদি বলো যে কনভেনশনালি ব্যাপারটাকে লিখতে হবে, তাহলে পরে কিন্তু আমাদের কাছে ইলেকট্রিক কারেন্টের ডাইমেনশন মানে তোমার সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ক্যাপিটাল এ। অনেকে কি করেন, ক্যাপিটাল এর সঙ্গে অ্যাম্পিয়ারকেও আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখি, দুটো যাতে কনফিউশন না হয় সেই কারণের জন্য অনেকে ক্যাপিটাল আইটাকে প্রেফার করেন, কিন্তু ক্যাপিটাল আইটা না লেখাই ভালো, ক্যাপিটাল এটা লেখাই ভালো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ একই ব্যাপার, ডিফারেন্স কিছু নেই, ঠিক আছে। তাহলে রেজিস্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলা, ইউনিটস, এগুলো আমরা দেখলাম। এইবারে আমরা কি দেখব? এবারে আমরা দেখব কন্ডাক্টেন্স এবং কন্ডাক্টিভিটি। স্যার, হ্যাঁ বলো, একটা কোশ্চেন ছিল। বলো। হুইচ ওয়ান ইজ ফান্ডামেন্টাল রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি? রেজিস্টিভিটি। কেন? কারণ রেজিস্টিভিটি তুমি কিভাবে ক্যালকুলেট করছো, আমরা যদি আগের স্লাইডটাতে যাই, রেজিস্টিভিটিতে তোমাকে সব সময়তেই মেটেরিয়ালের ইউনিট লেন্থ নিতে হবে, হ্যাঁ ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন নিতে হবে, হুম, তবে তুমি ওই মেটেরিয়ালের মধ্যে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছ সেটা রেজিস্টিভিটি। কিন্তু আচ্ছা যখন তুমি রেজিস্ট্যান্সের কথা চিন্তা করছো, রেজিস্ট্যান্স লেন্থের উপর ডিপেন্ড করছে, রেজিস্ট্যান্স এরিয়া অফ ক্রস সেকশনের উপর ডিপেন্ড করছে, একটু আগেই আমরা দেখে এলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু রেজিস্টিভিটি টেম্পারেচার চেঞ্জ যদি না করাও, তাহলে একটা মেটেরিয়ালের রেজিস্টিভিটি, সে তুমি মেটেরিয়ালটাকে ধরো তুমি কপারের 10টা তার নিলে একই টেম্পারেচারে, প্রত্যেকটা তার বিভিন্ন সরু মোটা, প্রত্যেকটা তারের লেন্থ আলাদা আলাদা, তুমি প্রত্যেকটা তারের রেজিস্ট্যান্স আলাদা আলাদা পাবে। কিন্তু যেহেতু তারগুলো সবাই কপারের তৈরি, একই টেম্পারেচারে তুমি রেজিস্টিভিটির ভ্যালু কিন্তু সবার সেম পাবে। তার কারণ যখন রেজিস্টিভিটি তুমি ক্যালকুলেট করতে যাচ্ছ, তখন কিন্তু আর তুমি তারের লেন্থ কত সেটা নিয়ে চিন্তা করছো না, তখন তুমি করতে গিয়ে তুমি চলে যাচ্ছ বেসিক কন্ডিশনে, যেখানে তুমি তারের ইউনিট লেন্থ কনসিডার করছো, ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন কনসিডার করছো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে রেজিস্টিভিটি হচ্ছে ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ এ মেটেরিয়াল, আর রেজিস্ট্যান্স তো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। তুমি হুম, একই কপারের 10 রকম রেজিস্ট্যান্স পেতে পারো, 1000 রকম রেজিস্ট্যান্স পেতে পারো। যখনই তুমি আর চেঞ্জ, লেন্থ চেঞ্জ করবে, এরিয়া অফ ক্রস সেকশন চেঞ্জ করবে, তখনই তো রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। তাহলে হ্যাঁ ফান্ডামেন্টাল কোনটা হলো?
রেজিস্টিভিটি রেসিভিটি, ফান্ডামেন্টাল হলো। হ্যাঁ। হুম। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা আসছি কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্টেন্সের সঙ্গে রিলেটেড, কন্ডাক্টিভিটি হবে রেজিস্টিভিটির সঙ্গে রিলেটেড। কন্ডাক্টেন্সটা কি? দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, ভেরি গুড। রেসিপ্রোকাল মানে ইনভার্স অফ রেজিস্ট্যান্স, সেটাকেই আমরা বলছি হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স। এবারে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স তো বুঝলাম, কি দরকার ছিল আমার এই কন্ডাক্টেন্স জানার? রেজিস্ট্যান্স দিয়ে তো কাজ চলে যেত। জানার দরকার কেন পড়লো? রেজিস্ট্যান্স তোমাকে কি ইনফরমেশন দিচ্ছে? একটা মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট যখন ফ্লো করবে, মেটেরিয়াল কতটা বাধা দেবে। তাহলে কন্ডাক্টেন্স তোমাকে কি শো করবে? আমার সব সময় বাধা দরকার নেই, আমাকে ধরো অনেক সময় জানতে হলো কতটা ইজিলি কারেন্টটা ফ্লো করছে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে। সেটা তো আমি রেজিস্ট্যান্স থেকে পাবো না, সেটা আমি পাবো হচ্ছে কন্ডাক্টেন্স থেকে। তাহলে কন্ডাক্টেন্স অ্যাকচুয়ালি তোমাকে কোন ইনফরমেশন দেয়? কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কত ইজিলি কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে কন্ডাক্টেন্সকে আমরা বলি ইট ইজ এ মেজার অফ হাউ ইজিলি কারেন্ট ক্যান কন্ডাক্ট থ্রু এনি গিভেন কন্ডাক্টর, যেটাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করি। তাহলে রেজিস্ট্যান্সের ইনফরমেশন আর কন্ডাক্টেন্সের ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার হলো। রেজিস্ট্যান্স বলছে কতটা বাধা দিচ্ছে, আর কন্ডাক্টেন্স তোমাকে বলছে কত ইজিলি কারেন্টটা ফ্লো করছে। বুঝতে পেরেছো? স্যার। আচ্ছা, এবার ওহমস ল থেকে তাহলে আমাকে 1/r ক্যালকুলেট করতে হবে। আমাদের ওহমস লর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি ছিল? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে 1/r ইজ ইকুয়াল টু হয়ে গেল I/V। 1/r মানেই তো আমার কন্ডাক্টেন্স ক্যাপিটাল জি। তাহলে কন্ডাক্টেন্স ক্যাপিটাল জি হলো, দেখো, রেশিও অফ কারেন্ট টু দা পোটেনশিয়াল ডিফারেন্স। এবার যদি তুমি ভি ইজ ইকুয়াল টু 1 করো, তাহলে পরে দেখো ক্যাপিটাল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই হয়ে যাবে, তাই না? দেখো তো ইকুয়েশনে যদি ভি ইজ ইকুয়াল টু 1 করো, তাই হবে তো? হ্যাঁ স্যার। তার মানে কি? তার মানে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে, মানে দু কন্ডাক্টরের ধরো অ্যাক্রসে ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স বা একক বিভব প্রভেদ অ্যাপ্লাই করলে যে কারেন্ট ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করবে, তার যা ভ্যালু, সেটাই হচ্ছে ওই মেটেরিয়ালের কন্ডাক্টেন্সের ভ্যালুর সঙ্গে সমান। কি বললাম? একটা কন্ডাক্টরের অ্যাক্রসে 1 ভোল্ট বা ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলে যে ম্যাগনিচুডের কারেন্ট ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে, তার নিউমেরিক্যাল ভ্যালু মানে তার মানটা হচ্ছে ওই মেটেরিয়ালের কন্ডাক্টেন্সের ভ্যালুর সঙ্গে সমান। কন্ডাক্টেন্সের বাংলা হচ্ছে পরিবাহিতা। দেখো ডেফিনেশন ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। রেজিস্ট্যান্সের ইউনিট কি ছিল? ওহম। ওহম, এটা হচ্ছে এসআই মোহন। ইউনিট, এটা হবে 1/ওহম। 1/ওহম লেখে না, ওটাকে উল্টো মোহ দিকে লেখে। মোহ না, মো, MHO, মো। এম নিচো, হ্যাঁ। হ্যাঁ, মো। মো মানে ওহম টু দি পাওয়ার -1। এখন এখন মো কথাটাও লেখা হয় না, এখন যে টার্ম, যে ইউনিটটা ইউজ করা হয় সেই ইউনিটটার নাম জানো? না স্যার। এটাকে বলা হয় সিমেন্স। কি? সিমেন্স, SIEMENS, সিমেন্স, যেটাকে ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা। এটা হচ্ছে এসআই ইউনিটের মডার্ন নেম। এখন মোর এই ইউনিটটাও আস্তে 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 অবসোলেট হয়ে যাচ্ছে, এখন সিমেন্সের টার্মেই ইউজ হয়, ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করা হয়। তাহলে যত বেশি সিমেন্স হবে, তার মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে
তত ইজিলি কারেন্টটা ফ্লো করবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবারে ডাইমেনশনাল ফর্মুলা অফ কন্ডাক্টেন্স কি হবে? রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলাতে পাওয়ার গুলোর প্লাস মাইনাসটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দাও। রেজিস্ট্যান্সের কি ছিল? ক্যাপিটাল এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এ মাইনাস টু। এবার পাওয়ারের প্লাস মাইনাসটা চেঞ্জ হবে। ক্যাপিটাল এম মানে এম টু দি পাওয়ার প্লাস ওয়ান ছিল, এবার হবে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ক্যাপিটাল এল স্কোয়ার মানে এবার হবে এল টু দি পাওয়ার মাইনাস টু। আগের বারে রেজিস্ট্যান্সে ছিল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এবার মাইনাস থ্রিটা হয়ে যাবে প্লাস থ্রি। আগের বারে রেজিস্ট্যান্সে ক্যাপিটাল এ টু দি পাওয়ার মাইনাস টু ছিল, এটা এবার হয়ে যাবে প্লাস টু। তাহলে পরে দেখো কন্ডাক্টেন্সের ডাইমেনশনাল ফর্মুলা হয়ে গেল এম মাইনাস ওয়ান এল মাইনাস টু টি কিউব এ স্কোয়ার উইদিন স্কোয়ার ব্র্যাকেটস। ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এবার হচ্ছে কন্ডাক্টিভিটি, পরিবাহিতাঙ্ক। কন্ডাক্টেন্স কি ছিল? রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। তাহলে কন্ডাক্টিভিটি কি হবে? রেজিস্টিভিটি, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, সেটা কি আমরা বলছি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এবার আমরা রেজিস্ট্যান্স পড়ার সময় কি দেখলাম? একটা মেটেরিয়ালের একক ঘনক বা ইউনিট কিউবের দুটো অপোজিট ফেসের মধ্যে যা রেজিস্ট্যান্স সেটা রেজিস্টিভিটি। তাহলে আমরা এবার কি বলবো? ওই মেটেরিয়ালের ওই ইউনিট কিউব বা একক ঘনকের দুটো অপোজিট ফেসের মধ্যে যে কন্ডাক্টেন্স সেটাই হচ্ছে ওর কন্ডাক্টিভিটি। ঠিক আছে? হ্যাঁ স্যার। কি দিয়ে ডিনোট করব আমরা কন্ডাক্টিভিটিকে? সিম্বলটার নাম কি? সিগমা। সিগমা। তাহলে সিগমা ইজ সিগমা ইকুয়াল, সিগমা ইজ ওয়ান ইকুয়াল বাই রো। ওয়ান বাই রো। রো ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম? আর ইন্টু এ বাই এল। তাহলে ওয়ান বাই রো হলে উল্টে যাবে, তাহলে কি হবে? এল বাই আর ইন্টু এ। তাহলে এবার বলো তো কন্ডাক্টিভিটির এসআই ইউনিট কি হবে? রেজিস্টিভিটির এসআই ইউনিট ছিল ওহম মিটার, তাহলে কন্ডাক্টিভিটির ইউনিট হবে ওয়ান বাই ওহম মিটার। ওয়ান বাই ওহম মানে তো মো, মো তাহলে পার মো পার মিটার। মিটার। এবার আমি একটু হ্যাঁ, আগে কি বললাম? এখন মোকে কি বলা হয়? হচ্ছে ওই কি সিমেন্স। সিগমেন্ট। সিমেন্স। সিমেন্ট। তাহলে এটা হলো সিমেন্স পার মিটার। তাহলে পরে দেখো এসআই ইউনিটটা কি হয়ে গেল? ওহম, মানে ওহম ইনভার্স মিটার ইনভার্স মানে ওয়ান বাই ওহম মিটার। এবার ওহম ইনভার্স মানে মো পার মিটার, মানে মো মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সেটা হয়ে গেল মডার্ন নেম সিমেন্স পার মিটার বা সিমেন্স মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, রেজিস্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলা কি পেলে? এম এল কিউব টি মাইনাস থ্রি এ মাইনাস টু। তাহলে কন্ডাক্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? পাওয়ারের প্লাস মাইনাসটা চেঞ্জ করে দাও। রেজিস্টিভিটিতে যেগুলো প্লাস সেগুলো মাইনাস হয়ে যাবে, রেজিস্টিভিটিতে যেগুলো মাইনাস পাওয়ার সেগুলো প্লাস হয়ে যাবে। তাহলে কন্ডাক্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কেন আগের বারে এম এর পাওয়ার প্লাস ওয়ান ছিল, আগের বারে এল এর পাওয়ার প্লাস থ্রি ছিল, এবারে যাবে মাইনাস থ্রি। আগের বারে টি এর পাওয়ার মাইনাস থ্রি ছিল, এবার হবে প্লাস থ্রি। আগের বারে ক্যাপিটাল এর পাওয়ার মাইনাস টু ছিল, এবার হবে প্লাস টু। তার মানে এম মাইনাস ওয়ান এল মাইনাস থ্রি টি কিউব এ স্কোয়ার উইদিন স্কোয়ার ব্র্যাকেটস। ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এতক্ষণ অবধি আমরা যা যা ডিসকাস করলাম সেটা পুরোটাই হচ্ছে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে। এবার টেম্পারেচার যদি ভ্যারি করে তাহলে কি হবে? তাহলে আমাকে রেজিস্ট্যান্স অ্যান্ড টেম্পারেচার দেখতে হবে। আমরা রেজিস্ট্যান্স অ্যান্ড টেম্পারেচার দেখতে গিয়ে যেটা অ্যাকচুয়ালি প্রথমে আমরা শুরু করব সেটা হচ্ছে রেজিস্টিভিটি থেকে, তারপর আমরা রেজিস্ট্যান্সে চলে আসবো। দুটোতেই দেখবো একই ধরনের ইকুয়েশন।
কি দেখা গেল? তোমাকে এটা ধরো কপারের তার দেওয়া হয়েছে, তুমি রুম টেম্পারেচারে কপারের তুমি রেজিস্টিভিটি ক্যালকুলেট করলে, তুমি একটা ভ্যালু পেলে। এবার তুমি ওইটাকে কপারের ওই তোমার যেটা তোমার কন্ডাক্টরটা দেওয়া হয়েছে তাকে তুমি হিট দিতে থাকলে, যেই হিট দেবে ওর টেম্পারেচার বাড়তে শুরু করবে। তুমি দেখবে রেজিস্টিভিটির ভ্যালুটাও একই রকম ভাবে বাড়তে থাকছে। যে হারে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ ঠিক একই রেটে রেজিস্টিভিটি তোমার ইনক্রিজ করছে। তাহলে আমরা যেটা পাই, একটা মেটালিক কন্ডাক্টরের রেজিস্টিভিটি টেম্পারেচারের সঙ্গে ইনক্রিজ করে। কেন? কেন করছে? এটা একটা কোয়েশ্চেন। রেজিস্টিভিটি বাড়া মানে মনে রাখবে রেজিস্ট্যান্স কিন্তু অ্যাজ এ হোল বাড়ছে। কি হচ্ছে? তুমি যেই মোমেন্টে একটা মেটালিক কন্ডাক্টরটাকে হিট দেবে, মেটালিক কন্ডাক্টরের মধ্যে যে ফ্রি ইলেকট্রনস রয়েছে এবং হিট দেওয়ার জন্য আরো যে আয়নস তৈরি হচ্ছে, তারা গ্রেটার অ্যাম্পলিটিউড নিয়ে কাঁপতে থাকে, ভাইব্রেট করতে থাকে, কারণ তুমি বাইরে থেকে ওদের মধ্যে এনার্জি সাপ্লাই করছো। এই ভাইব্রেশনটা বেড়ে যাওয়ার জন্য আয়নস গুলোর যখন ফ্রি ইলেকট্রনসটা পাস করতে চাইবে, তখন ওরা ওদের সামনে একটা বাধার সৃষ্টি করে। ব্যাপারটা কিরকম? এটা খুব সিম্পল ভাবে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে তোমাকে যদি মানে কাউকে যদি বলা হয় রাত্রিবেলা 1টার সময় বাইক চালিয়ে যেতে, সে বাইক ধরো 100 কিলোমিটার/আওয়ার স্পিডে ওই ফাঁকা রাস্তা দিয়ে যেতে পারবে। তাকেই যদি সকালবেলা 10টার সময় অফিস আওয়ারে ওই রাস্তা দিয়ে 100 কিলোমিটার স্পিডে বাইক চালাতে বলে, সে কি চালাতে পারবে? না পার- স্যার। পারবে না। কেন পারবে না? তখন রাস্তায় প্রচুর লোক, তাই হ্যাঁ, তো? সুস্থ থাকবে, হ্যাঁ। তাহলে মনে করো রাত্রিবেলা 1টা হচ্ছে তোমার নর্মাল রুম টেম্পারেচার, আর সকালবেলা 10টা হচ্ছে যখন তুমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছো। তাহলে ওই যে রাস্তার মধ্যে প্রচুর লোক, এরা হচ্ছে ওই অনেকগুলো ফ্রি ইলেকট্রনস এবং আয়ন যারা আরো শক্তিশালী হয়ে উঠেছে বাইরে থেকে এনার্জি দেওয়ার জন্য। তারা এবার কি করছে? ওই বাইক চালকের রাস্তার উপরে বাধা সৃষ্টি করছে। তাহলে বাইক চালক বা যে বাইক চালাচ্ছে, বাইক রাইডার, তাকে বারে বারে বাইক থামাতে হচ্ছে, আবার যেতে হচ্ছে, আবার থামাতে হচ্ছে, স্পিড কমাতে হচ্ছে, স্পিড বাড়াতে হচ্ছে। তাহলে আগে যে টাইমে যতটা ইজিলি ও ওই ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল, এখন কি ততটা ইজিলি যেতে পারবে? পারবে না। না। তাহলে আমি কি বলবো? রাস্তার রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাই না? হ্যাঁ। একই জিনিস মেটালের মধ্যেও হয়। যখন তুমি একটা মেটালিক কন্ডাক্টরকে হিট করছো, আয়নগুলো এত বেশি ভাবে ভাইব্রেট করতে থাকে যে এরা ওই ইলেকট্রনের যাতায়াতের পথে অনেক বেশি বাধার সৃষ্টি করে। তাতে কি হবে? বারে বারে ইলেকট্রনের সঙ্গে ওই আয়নগুলোর ধাক্কা লাগার একটা প্রবাবিলিটি তৈরি হয়, বাড়তে থাকে। এতে করে ইলেকট্রনগুলো যেরকম ফ্রিলি যাচ্ছিল, সেই ফ্রি মোশনটা আটকে যায়, কমে যেতে থাকে। যত ইলেকট্রনের বেশি টাইম লাগবে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা এন্ড থেকে অন্য এন্ডে যেতে, যত বেশি ওকে বাধার মুখে পড়তে হবে, আমরা তত কি দেখতে পাবো? কারেন্ট কমে যাচ্ছে। তাহলে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট কখন কমে? যখন ওর রেজিস্ট্যান্স বাড়ে। হ্যাঁ, রেজিস্ট্যান্স বাড়ে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? টেম্পারেচার বাড়ানো হলে রেজিস্টিভিটি বাড়ছে বলে রেজিস্ট্যান্সও বেড়ে যাচ্ছে। হুম। ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ। এবারে তুমি যদি টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বাড়াও, তাহলে আমরা সেই রেঞ্জটাকে বলি স্মল রেঞ্জ। কিন্তু যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর উঠে যাও, তখন কিন্তু আবার অন্য ইকুয়েশন। আমাদের অত দূর যাওয়ার দরকার নেই। আমরা স্মল টেম্পারেচার রেঞ্জ 100 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি আমরা যদি টেম্পারেচারকে বাড়াই, তাহলে আমরা দেখতে পাই লিনিয়ারলি, মানে অলমোস্ট প্রপোর্শনাটলি রেজিস্টিভিটি বাড়ছে
টেম্পারেচারের সাথে। কিভাবে বাড়ছে? এই ইকুয়েশনটা দিয়ে, রো ইজ ইকুয়াল টু রো জিরো ইন্টু 1 + আলফা টি মাইনাস টি জিরো। একটু চিন্তা করে দেখো, এইরকম ধরনের একটা ইকুয়েশন তোমরা ফার্স্ট সেমিস্টারে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন পড়েছিলে, মনে পড়ছে? L2 ইজ ইকুয়াল হ্যাঁ টু জানতা। L1 ইন্টু 1 + আলফা T2 মাইনাস হ্যাঁ T1। অনেকটা হ্যাঁ ওই রকম দেখতে না? হ্যাঁ স্যার, ইকুয়েশনটা তেমন দেখতে। হ্যাঁ, এখানে রোটা কি? যে হায়ার টেম্পারেচারে তুমি রেজিস্টিভিটিটা পাচ্ছ। রো জিরো কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই মেটেরিয়ালটা রেজিস্টিভিটি কত? তাহলে T0টা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, টিটা হচ্ছে যে টেম্পারেচার অবধি তুমি হিট করে টেম্পারেচার বাড়িয়েছো। তাহলে এই আলফাটা কি? আলফাটার নাম হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, রোধাঙ্কের উষ্ণতা গুণক বা গুণাঙ্ক। সেটাকে বাংলাতে রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ককেই ইংলিশে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। তাহলে পরে আলফা ইজ ইকুয়াল টু কত হবে? আলফা ইজ ইকুয়াল টু হবে এই ইকুয়েশনটা, রো মাইনাস রো জিরো ডিভাইডেড বাই রো জিরো ইন্টু টি মাইনাস টি জিরো। একটু চিন্তা করে দেখো, হিটের কেসে যেখানে আমরা লিনিয়ার এক্সপ্যানশন, সুপারফিশিয়াল এক্সপ্যানশন পড়েছিলাম, সেখানে আলফা ইজ ইকুয়াল টু কিরকম দেখতে ছিল? L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওই রকম দেখতে দেখো আলফাটা হয়েছে। রো মাইনাস রো জিরো তোমাকে কি বলছে? চেঞ্জ ইন রেজিস্টিভিটি। তাকে তুমি ডিভাইড করছো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্টিভিটির ভ্যালু দিয়ে। তার মানে তুমি কি ডিফাইন করছো? প্রতি একক রোধাঙ্কে কতটা রোধাঙ্কের পরিবর্তন হলো। তাহলে রো মাইনাস রো জিরো বাই রো জিরো হচ্ছে চেঞ্জ ইন রেজিস্টিভিটি পার ইউনিট রেজিস্টিভিটি। টি মাইনাস টি জিরো মানে কতটা টেম্পারেচার বেড়েছে। 1/T মাইনাস টি জিরো মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধি। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেজিস্টিভিটির ভ্যালুর রেসপেক্টে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক রেজিস্টিভিটির ভ্যালু যতটা বাড়ে তাকেই আমরা বলি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে রেজিস্টিভিটির ইকুয়েশনটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা রেজিস্ট্যান্সের ইকুয়েশনটাও পাবো, কারণ রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্টিভিটির সাথে প্রপোর্শনাল। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা কি হবে? ওখানে রো ছিল, এখানে রো এর জায়গায় ক্যাপিটাল আর দিয়ে দাও। তাহলে ক্যাপিটাল আর সাফিক্স টি তোমাকে কি বলছে? T ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্স কতটা কন্ডাক্টরের? R0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্স কত? তাহলে এবার আলফার নাম হয়ে যাবে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আগেরটা ছিল টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, এবার হয়ে গেল টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, এবারে আমাকে আলফার রিপ্রেজেন্টেশনটা করতে হবে। এবার আলফা রিপ্রেজেন্টেশনটা করার সময়তে আমরা কি পাবো এখানে? তাহলে পরে আমাদের আলফার এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? আলফার এক্সপ্রেশনটা দেখো, এইটা হয়ে গেল RT মাইনাস R0 বাই R0 ইন্টু টি মাইনাস টি জিরো। RT মাইনাস R0 মানে কতটা রেজিস্ট্যান্স বাড়লো, তাকে তুমি R0 দিয়ে ডিভাইড করছো। তার মানে প্রতি একক রেজিস্ট্যান্সে কতটা রেজিস্ট্যান্স বাড়লো। আর একটু আগে আমরা দেখলাম 1/T মাইনাস টি জিরো মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধি। তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স কি হবে? প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর প্রতি একক রোধে কতটা রোধের মান বেড়েছে। তাহলে এটা হবে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স পার ইউনিট রেজিস্ট্যান্স ডিউ টু ইউনিট রাইজ ইন টেম্পারেচার উইথ রেফারেন্স টু দ্য রেজিস্ট্যান্স অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
দেখো ক্লিয়ার হলো কিনা বলো। স্যার বলছি ডেফিনেশনটা একটু অন্যরকম হলে হবে? অন্যরকম মানে? তো বলছি ইট ইজ ডিফাইন্ড এজ দ্য ফ্র্যাকশনাল ইনক্রিজ ইন ইটস রেজিস্ট্যান্স ফর ইউনিট ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার। এটা একই জিনিস। ফ্র্যাকশনাল ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স মানেই হচ্ছে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স পার ইউনিট রেজিস্ট্যান্স। আচ্ছা ওই যে ফ্র্যাকশনাল ওটা মানেই হচ্ছে এইটা। আচ্ছা ঠিক আছে। এবারে এই আলফার ভ্যালু প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, জিরো হতে পারে। যদি মেটাল নাও তাহলে মেটালের কেসে মনে রাখবে টেম্পারেচার কোইফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হচ্ছে সবসময় প্লাস। তাই জন্য মেটালের টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি এগুলো বাড়ে। কিন্তু যদি সেমিকন্ডাক্টর নাও, জার্মেনিয়াম, সিলিকন বা কার্বনকে যদি গ্রাফাইটের ফর্মে নাও, এদের যদি টেম্পারেচার বাড়াও এদের রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি কমে যায়। তাই জন্য এই মেটেরিয়ালের কেসে আলফা হচ্ছে নেগেটিভ। এছাড়া কিছু মেটাল অ্যালয় আছে যেগুলোকে আমরা সংকর ধাতু বলি, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, এদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে জিরো। তার মানে আমরা বলতে পারি এই ধরনের মেটেরিয়ালের টেম্পারেচার বাড়ানো বা কমানো হলে রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির ভ্যালু বাড়বেও না কমবেও না। এবার আলফার ইউনিট কি হবে, আলফার ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? আলফার ডাইমেনশনাল ফর্মুলা, সে তুমি রেজিস্ট্যান্সের কেসে আলফা কনসিডার করো বা রেজিস্টিভিটির কেসে বলো, রেজিস্টিভিটিতে কি পাচ্ছ? রেজিস্টিভিটি বাই রেজিস্টিভিটি ইন্টু ওয়ান বাই টেম্পারেচার। রেজিস্ট্যান্সে কি পাচ্ছ? রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স ইন্টু ওয়ান বাই টেম্পারেচার। রেজিস্টিভিটি বাই রেজিস্টিভিটি ক্যান্সেল হয়ে যাবে, ডাইমেনশনলেস। রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স ক্যান্সেল হয়ে যাবে, ডাইমেনশনলেস। তার মানে আলফা ডাইমেনশনাল ফর্মুলা হবে শুধুমাত্র ওয়ান বাই টেম্পারেচার। এবার টেম্পারেচারের ডাইমেনশনাল ফর্মুলা ক্যাপিটাল কে, তাহলে আলফার ডাইমেনশনাল ফর্মুলা হবে ওয়ান বাই ক্যাপিটাল কে, তার মানে ক্যাপিটাল কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান উইদিন স্কোয়ার ব্র্যাকেটস। ক্লিয়ার হলো এটা? হ্যাঁ স্যার। এবার এসআই ইউনিট কি হবে? টেম্পারেচারের এসআই ইউনিট কেলভিন, সিজিএস ইউনিট সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওয়ান বাই কেলভিন, তার মানে আমরা এসআই ইউনিট বলবো পার কেলভিন। আর ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা সিজিএস ইউনিট বলবো পার ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে এছাড়া আরো তিনটে ফ্যাক্টর আছে যার উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, ভ্যারি করে। প্রথমটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কিছু কিছু কন্ডাক্টর আছে যাদের উপর তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করবে। যত বেশি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াবে তত তোমার রেজিস্ট্যান্স দেখতে পাবে আমরা ইনক্রিজ করে যাচ্ছে। যেরকম বিসমাথ হচ্ছে একটা কন্ডাক্টর, একটা মেটেরিয়াল, তাকে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াতে থাকো তার রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড কিছু কিছু কন্ডাক্টরের উপরে ইনফ্লুয়েন্স দেয়, যেখানে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি বা তীব্রতা বাড়ালে রেজিস্ট্যান্সটা বাড়বে। সেকেন্ড হচ্ছে লাইট। সেলেনিয়াম বলে একটা মেটাল আছে যাকে তুমি যদি লাইট, তার উপর যদি তুমি লাইট ফেলো তাহলে দেখবে তার রেজিস্ট্যান্স কমে যায়। যত লাইটের তীব্রতা বা ইন্টেন্সিটি বাড়াবে তত তার রেজিস্ট্যান্স কমতে থাকবে। এই কারণের জন্য তুমি যদি একটা কমপ্লিট ডার্ক রুমে রাখো সেলেনিয়ামটাকে, যেখানে এক ফোঁটা কোনো লাইট ঢুকছে না, তাহলে তুমি দেখতে পাবে সেখানে ওর রেজিস্ট্যান্স হচ্ছে ম্যাক্সিমাম। তুমি ওই কমপ্লিট ডার্ক রুম থেকে বের করে এনে তোমার রুমের মধ্যে রেখে নর্মাল টিউব লাইটের নিচে রাখো, তারপর তুমি ও রেজিস্ট্যান্স ক্যালকুলেট করো, তুমি দেখবে ও রেজিস্ট্যান্স কমে গেছে। তুমি লাইটের ইন্টেন্সিটি আরো বাড়াও, তুমি দেখবে রেজিস্ট্যান্স আরো কমছে।
তাহলে সেলেনিয়ামের উপর লাইট রেজিস্ট্যান্সের তোমার চেঞ্জ করাতে পারে। আর প্রেসারের কেসে কি হয়, প্রেসার হচ্ছে মেজরিটি অফ দ্য মেটালের মধ্যে আমরা দেখতে পাই প্রেসার তুমি যত বাড়াবে তত রেজিস্ট্যান্সটা কমতে থাকে। অ্যাকচুয়ালি কি হয়, চারকোলের ভিতরে গ্যাপ থাকে যেটা এয়ার ফিল্ড থাকে। ড্রাই এয়ার হচ্ছে প্রায় একটা ইনসুলেটর বা অন্তরক। এই এয়ার আছে বলে চারকোলের রেজিস্ট্যান্স অনেক হাই। এবার তুমি যেই চারকোলের উপর প্রেসার দেবে, এই এয়ারগুলো গ্যাপের মধ্যে থেকে বেরিয়ে যাবে, তাহলে চারকোলের পার্টিকেল গুলো খুব কাছাকাছি চলে আসবে, তাই জন্য রেজিস্ট্যান্সটা কমে যাবে। এই প্রপার্টিটা ইউজ করে আমরা যে কার্বন কন্ডেন্সার বা মাইক্রোফোন ইউজ করি, কন্ডেন্সার মাইক, কার্বন মাইক্রোফোন, সেটা ইউজ করা হয় এই প্রপার্টির উপর বেস করে। দেখো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার হচ্ছে ওহমস ল লাস্ট পার্ট, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওহমস ল এবং তার লিমিটেশন। ওহমস ল কিন্তু ইউনিভার্সাল ল নয়। সমস্ত কন্ডাক্টরের জন্য তুমি ওহমস ল অ্যাপ্লাই করতে পারবে না। যে সমস্ত কন্ডাক্টর ওহমস ল ফলো করে, ওবে করে, তাদেরকে আমরা বলি হচ্ছে ওহমিক কন্ডাক্টর। যারা করে না তাদেরকে আমরা বলি নন ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টরের গ্রাফটা দেখতে হয় এইরকম, কারণ কারেন্ট পোটেনশিয়াল ডিফারেন্স দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। দুটো ফিজিক্যাল প্যারামিটার একটা আরেকটার সাথে যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সবসময় হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে প্রথমে আমরা এই গ্রাফটাতে আসার আগে ফার্স্ট কি বলবো, ওহমস ল কোনো ইউনিভার্সাল ল নয়। তাহলে কোন কোন কেসে এই ল অ্যাপ্লাই করতে পারবো না? তোমাদের বাড়িতে টিউব লাইট আছে, এখন অবশ্য টিউব লাইট বাড়িতে অলমোস্ট নেই, সবই এলইডি হয়ে গেছে। টিউব লাইটের মধ্যে কি হয়, গ্যাস থাকে লো প্রেসারে, তার মধ্যে দিয়ে আয়নিক ডিসচার্জ হয়। কিছু ভালভ আছে যাদেরকে টেম্পারেচার দিয়ে চেঞ্জ করে তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটাকে করানো হয়, যেটাকে বলা হয় থার্মিওনিক ভালভ। সেমিকন্ডাক্টর ডিভাইস তোমরা পড়েছো, ক্রিস্টাল দিয়ে কিছু রেকটিফায়ার তৈরি করা হয়, এদের কেসে ওহমস ল তুমি কোনোদিন অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে ওহমস ল আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো? মেটালিক কন্ডাক্টরের ম্যাক্সিমাম মেটালের কেসে আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি, আর 30% মেটাল অ্যালয় আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি। তাহলে মেটালিক কন্ডাক্টর, মোস্ট অফ দ্য মেটালিক কন্ডাক্টর ওহমস ল ওবে করে বলে আমরা এদেরকে বলি ওহমিক কন্ডাক্টর অর লিনিয়ার কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টরের গ্রাফটা আমি কি বললাম, কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্স হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, যেটা দেখো আমার এইটা ডিনোট করছে। এবার তোমরা গ্রাফের স্লোপ ক্যালকুলেট করতে পারো। এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্যালকুলেট করে ট্যান থিটা বের করতে হয়, পারপেন্ডিকুলার বাই বেস। এখানে ভার্টিক্যাল অ্যাক্সিসে কারেন্ট আছে, হরাইজেন্টাল অ্যাক্সিসে পোটেনশিয়াল ডিফারেন্স আছে। তাহলে আমি যদি এটা স্লোপ ক্যালকুলেট করি, তাহলে স্লোপ হবে আই বাই ভি। আই বাই ভি কিন্তু রেজিস্ট্যান্স নয়, আই বাই ভি হচ্ছে কন্ডাক্টেন্স 1/r। তাহলে এই গ্রাফের স্লোপ তুমি পাবে 1/r। তাহলে এই গ্রাফের স্লোপ যত বেশি হবে তত রেজিস্ট্যান্স কম হবে, কারণ 1/r এর ভ্যালু যত রেজিস্ট্যান্স, তোমার 1/r এই ফ্র্যাকশনটার ভ্যালু কখন বাড়বে? ফ্র্যাকশনের 1 তো তুমি চেঞ্জ করতে পারছো না, তাহলে ফ্র্যাকশনের ভ্যালু কখন বাড়বে? যখন ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা বা হরটা ছোট হতে থাকবে, তখনই ফ্র্যাকশন বাড়বে। তার মানে মনে রাখবে আই ভার্সেস ভিতে গ্রাফের স্লোপ তুমি যত বাড়াবে তত রেজিস্ট্যান্স কমে যাবে। আর যদি কখনো ভি ভার্সেস আই দেয়, মানে ভি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আর আই হচ্ছে এক্স অ্যাক্সিসে, তখন তুমি যদি গ্রাফের স্লোপ বাড়াও তখন রেজিস্ট্যান্স বাড়বে। এটা খেয়াল রাখবে, পরীক্ষার কোয়েশ্চেনে গ্রাফে
আই আর ভি কোথায় দেওয়া আছে। যদি দেখো আই আছে ওয়াই অ্যাক্সিস, ভি আছে এক্স অ্যাক্সিস, তার মানে মনে রাখবে যত বেশি স্লোপ তত কম রেজিস্ট্যান্স, যত কম স্লোপ তত বেশি রেজিস্ট্যান্স। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার তুমি যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা উল্টে দাও তাহলে কারেন্টটার ডিরেকশনও উল্টে যাবে। এই জন্য দেখো গ্রাফের একটা নেগেটিভ পার্টও রয়েছে। এই নেগেটিভ পার্টটা কোন কোয়াড্রেন্ট? দেখো থার্ড কোয়াড্রেন্ট, তাই না? এই যে এই পার্টটা, এটা তো থার্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ থার্ড থার্ড কোয়াড্রেন্টে দেখো ভিও মাইনাস আইও মাইনাস, তার মানে তুমি সার্কিটের মধ্যে দিয়ে ব্যাটারিটাকে উল্টে দিয়েছো। তাহলে কারেন্ট আগে যে ডিরেকশনে যাচ্ছিল এবার কারেন্ট তার উল্টো দিকে যাচ্ছে, তখন এই পার্টটা সেটাকে রিপ্রেজেন্ট করে। বইতে সাধারণত দেখবে শুধু এই ফার্স্ট কোয়াড্রেন্টটা ড্র করা থাকে, এই পরেরটা থাকে না। পরেরটাও হতে পারে, তুমি যদি ব্যাটারির পোলারিটিটাকে উল্টে দাও তার মানে কারেন্টের ডাইরেকশনটাও রিভার্স হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ওহমিক কন্ডাক্টরের মধ্যে আই ভার্সেস ভি গ্রাফ। আর যারা মানবে না তাদেরকে আমরা কি বলবো? নন ওহমিক কন্ডাক্টর বা নন লিনিয়ার কন্ডাক্টর, তাদের গ্রাফ এরকম দেখতে হতে পারে। এরকম গ্রাফ পেয়েছো তাই না? হ্যাঁ স্যার। কোন চ্যাপ্টারে পেয়েছো বলো তো এরকম গ্রাফ? সেমিকন্ডাক্টরে পিএন জাংশন ডায়োডে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স রিভার্স ক্যারেক্টারিস্টিক্স ম্যাডাম পড়িয়েছেন না? হ্যাঁ হ্যাঁ। ওখানে ফরওয়ার্ড ওখানে পেপার। হ্যাঁ, ওখানে এইটা হচ্ছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স আর এটা হচ্ছে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে একটা তোমার নন ওহমিক কন্ডাক্টরের কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্সের প্লট। কাদের নন ওহমিক কন্ডাক্টর বলছি? যারা ওহমস ল ফলো করছে না। এবার দেখতে পাচ্ছ, দেখো যখন আই প্লাস ভি প্লাস তখন দেখো কারেন্টটা পজিটিভ ফরওয়ার্ড দিকে যাচ্ছে। যখন আই মাইনাস ভি মাইনাস তখন দেখো কারেন্টটা নেগেটিভ, কিন্তু এই কারেন্টের ভ্যালু আর এই কারেন্টের ভ্যালু, এই যে দুটো গ্রাফ আমরা পাচ্ছি, এই দুটো দেখো আমরা দেখতে পাচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্স ভার্সেস, তোমার সরি কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্স গ্রাফের নেচারটা, রিলেশনটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। পজিটিভ কারেন্ট পজিটিভ পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য যে নেচার, নেগেটিভ কারেন্ট নেগেটিভ পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য দেখো গ্রাফের নেচারটা কিন্তু একদম ডিফারেন্ট হয়ে গেল। কিন্তু আগের কেসে দেখো স্ট্রেট লাইন থাকার জন্য গ্রাফের নেচার সেম ছিল, ডিরেকশন উল্টে গেছে কিন্তু গ্রাফের নেচার সেম ছিল। কিন্তু এবার দেখো পজিটিভ আই পজিটিভ ভি এর জন্য যা নেচার, নেগেটিভ আই নেগেটিভ ভি এর জন্য গ্রাফের নেচারটা কিন্তু কমপ্লিটলি আলাদা। এটা হচ্ছে নন ওহমিক কন্ডাক্টর। দেখো ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এই হয়ে গেল আমাদের ওহমস ল। আর তোমাদের কার্বন, তো তোমার কালার কোডটা বলা হয়েছিল না ক্লাসে? না, কালার কোডটা মানে ম্যাম করিয়েছেন আগের দিন। পরীক্ষায় আছে? কালার কোডটা? হ্যাঁ, হ্যাঁ তো আছে। ঠিক আছে, আমি চট করে বলে দিই। দেখো কালার কোডটা খুব ইজি, একটা জিনিস মনে রাখতে হবে। কালার কোড কোথা থেকে হয়? কার্বন রেজিস্টার এবং কালার কোডিং, এরকম কালার কোড হয়। কোনটা কি ভ্যালু কিভাবে করবে মনে রাখছি, আমি বলে দিচ্ছি। এবারে আমার রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে এমন একটা ডিভাইস যাদের আমরা ইউজ করে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটাকে কন্ট্রোল করব। কার্বন রেজিস্টার হচ্ছে এরকম দেখতে, দেখো একটা সিলিন্ডার, সিলিন্ডারের মতন একটা কম্পোনেন্ট যার দুটো দেখো পা আছে, এই দুটোকে বলা হয় অ্যাক্সিয়াল লিড। যাদের এই দুটো পাকে তুমি ওই ঝালাই করে সার্কিটের মধ্যে খুব ইজিলি কানেক্ট করতে পারো। এইটার এই সিলিন্ডারের ভিতরে একটা সেরামিক রড বা সেরামিক কোর আছে, তার সাথে কার্বনের খুব ফাইন ডাস্ট ওর সঙ্গে মিক্স করা আছে। এই কার্বনটা রেজিস্ট্যান্স দেয়। এবার কিভাবে এটা কাজ করে? যখন তুমি ইলেকট্রিক কারেন্ট পাঠাবে এই কার্বন রেজিস্টারের মধ্যে দিয়ে, তখন কার্বনের সাথে ইলেকট্রিক কারেন্টের একটা রিয়াকশন, সরি তোমার কি বলে ইন্টারাকশন হয়। যখন কারেন্টটা ফ্লো করে এ ধরনের কার্বন পার্টিকেলস এর মধ্যে দিয়ে, তখন রেজিস্ট্যান্সটা কার্বন দেওয়ার জন্য
ভোল্টেজ ড্রপ হয়, মানে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এটাকেই ইউজ করে আমরা সার্কিটের মধ্যে কারেন্টটাকে রেগুলেট করি। এটা হচ্ছে কার্বন রেজিস্টারের একটা খুব সিম্পল ওয়েতে তোমায় কার্বন রেজিস্টারটা কিভাবে কাজ করে বলে দিলাম। এইবার হচ্ছে কালার কোডটা। কিভাবে কালার কোড করবে? একদম যেটা দেখো ডান দিকের এই কালার কোড, এটা স্যার, হচ্ছে, হ্যাঁ বলো। বলছি আমি একটু বেরিয়ে যাচ্ছি, মানে বাড়ি থেকে বারবার ফোন করছেন। আর ঠিক 5 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। আর ঠিক 5 মিনিট, 5 মিনিটও লাগবে না, হয়ে যাবে এক্ষুনি, 2-3 মিনিট হয়ে যাবে। এই লাস্টেরটা হচ্ছে টলারেন্স। টলারেন্স মানে হচ্ছে যদি বলে হয় 10 কিলো ওহম, তার থেকে +10% থেকে -10%-এর মধ্যে ভ্যারি করে। প্রথম দুটো রিং তোমাকে দেবে হচ্ছে ভ্যালুটা 24, 37, 42 এরকম। থার্ড যে রিংটা সেটা দেবে 10-এর পাওয়ার কত হবে, মানে 10-এর মাল্টিপ্লায়ার। আর এই ফোর্থ রিংটা হচ্ছে প্লাস মাইনাস কতটা পার্সেন্টের মধ্যে ভ্যালুটা থাকবে। কিরকম? এই হচ্ছে আমার সেই টেবিলটা। এই টেবিলটা তোমাদের ম্যাডাম করিয়েছেন ক্লাসে, তাই তো? এই যে টেবিলটা, এই টেবিলটার দেখো দুটো হ্যাঁ, লাইন। করিয়েছিল আগের দিন, একটু বলে দিয়েছিলেন, একদিনই হয়েছিল। এই লাইনটা বলেছিলেন না, বাই এই কারো তোমাদের এই সেকেন্ড লাইনটা পড়ানো হয়েছিল না, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ। হ্যাঁ, এটা ম্যাম বলেছিলেন। হ্যাঁ, এই বিবি হচ্ছে দেখো ব্ল্যাক ব্রাউন, তারপর ROY রেড অরেঞ্জ ইয়েলো, তারপর দেখো গ্রেটের জি গ্রিন, তারপর দেখো ব্রিটেনের বি ব্লু, তারপর দেখো ভেরির ভি ভায়োলেট, তারপর দেখো গুডের জি হচ্ছে গ্রে, লাস্টে ওয়াইফের ডাব্লু হচ্ছে হোয়াইট। এই হয়ে গেল ভ্যালু। আর গোল্ড আর সিলভার হচ্ছে টলারেন্স। তাহলে চট করে আমরা এটার ভ্যালুটা বের করে নিই, এটার ভ্যালুটা বের করলেই আমাদের কাজ শেষ। প্রথম ব্যান্ডটা কি কালার সোনিয়া? প্রথম লাইনটা, এই লাইনটা কি কালার? গ্রিন, তাই স্যার তো? গ্রিন। তাহলে গ্রিনের ভ্যালু কত? এখানে গ্রিন কত দেখতে পাচ্ছ? 5, তাই তো? স্যার 5। আচ্ছা হ্যাঁ, তারপর, 5। আচ্ছা তারপরেরটা কি? ভায়োলেট, তাই না? সেকেন্ডটা 5। ভায়োলেটের ভ্যালু কত দেখতে পাচ্ছ? 7। 7। তাহলে প্রথম দুটো ভ্যালু কত দিচ্ছে? 5, 7 মানে 57 হয়ে গেল। এবার থার্ড ব্র্যান্ড কি? রেড। রেড মানে কি? এবার আর ভ্যালু 2। নয়, এবার রেডের মাল্টিপ্লায়ার দেখো। রেডের মাল্টিপ্লায়ার কত? 10 টু দি পাওয়ার। 10 to the power 2। তাহলে 57 ইন্টু 10 টু দি পাওয়ার 2 হয়ে গেল প্রথম তিনটে ব্যান্ড। আর হুম। টলারেন্সে এটা কি? সিলভার। সিলভার মানে হ্যাঁ। কত? +-10%। তাহলে হুম। দেখো ভ্যালুটা কত হলো? 57 ইন্টু 10 টু দি পাওয়ার 2। তাহলে 57কে যদি তুমি 10 টু দি পাওয়ার 2 মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হবে? 5700। 5700 মানে 5.7 কিলো ওহম। আর এই টলারেন্সের জন্য +-10%। এই হয়ে গেল ভ্যালু। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে প্রথম দুটো নাম্বার নেবে, 3 নাম্বারটা 10-এর পাওয়ার নেবে, 4 নাম্বারটা থাকলে টলারেন্স নেবে, যদি না থাকে নেবে না। আচ্ছা। যদি সিলভার না থাকতো তাহলে আমাদের ভ্যালুটাতে আর +-10%টা আসতো না, তাহলে শুধু 5.7 কিলো ওহম অব্দি থাকতো। তাহলে প্রথম দুটো নাম্বার, 3 নাম্বারটা মাল্টিপ্লায়ার, 10-এর মাল্টিপ্লায়ার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। তাহলে পরে তোমাদের ইলেকট্রিসিটি যতটা পর্যন্ত পড়ানো হয়েছে কলেজে, ততটা অবধি আমি এটা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে শেষ হ্যাঁ করছি। স্যার। হ্যাঁ স্যার। ওকে, ভালো করে পরীক্ষা দিও সবাই। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে।